আপনার নামটা কি জানতে পারি? মেহেদি হাসান। আপনার নাম কি? আমার নাম রিমি। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। বাড়িতে বাবা আর ছোট একটা বোন আছে। আপনার? আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। আর আমি এতিম, আমার কেউ নেই। মিথ্যা বললাম, কারণ যারা আমাকে বিনা দোষে বাড়ি থেকে বের করে দিতে পারে, তাই তাদের পরিচয় না না দেওয়াই শ্রেয়। এবার মেয়েটির দিকে তাকিয়ে দেখি মেয়েটি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো আমার উপর মায়া হচ্ছে। হাঁটতে হাঁটতে রিমিদের বাসায় চলে আসলাম। রিমিরা বেশি বড়লোক না, আবার বেশি গরিব না, মোটামুটি এইরকম শহরে ভালোভাবে চলাফেরা যাবে। আমি রিমিকে বাড়িতে যখনই চলে আসব তখনই রিমি আমাকে ডাকলো আর বলল, আমাদের এখানে আজকে রাতটা খেয়ে তারপর না হয় চলে যাবেন। অবশ্য আমারও প্রচুর ক্ষুধা পেয়েছে, তাই সেই সকালে ভাতের বদলে বাবার কাছে মার খেয়ে বের হয়েছি। তাই আর মানা করতে পারলাম না। বাসার মধ্যে ঢুকে দেখি সুন্দর একটা বাড়ি, সবকিছু সাজানো গোছানো। তারপর রিমি তার আম্মুকে সবকিছু বলল আর আমাকে দেখিয়ে দিল। রিমির আম্মু আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আমার মেয়েকে বাঁচিয়ে তুমি অনেক বড় সাহায্য করলে বাবা। তোমার প্রতি আমরা সারা জীবন ঋণী হয়ে থাকবো। ছিছি খালাম্মা, কি বলছেন এসব? মা কোনোদিন ছেলের কাছে ঋণী থাকতে পারে? আমি তো আপনার ছেলের মতোই, তাই না? রিমি এসে বলল, আহ মা, সে কখন থেকে ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। আমি হাত মুখ ধুয়ে টেবিলে বসে খাবারের জন্য অপেক্ষা করছি। আর তখনই রিমির বাবা আসলো। আমি আবার সব বাবাকে একটু ভয় পাই, তাই সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। রিমি, কে এই ছেলে? তাকে তো কোনোদিন দেখিনি আমাদের এলাকায়। তারপর রিমি তার বাবাকে সব ঘটনা খুলে বলল। আর তখন রিমির বাবা বলল, তোমার যেহেতু কেউ নাই, তো কি হয়েছে, আমরা তো আছি। রিমির বাবা এরূপ কথা শুনে খুব খুশি হলাম। আর আমরা সবাই মিলে খেতে বসলাম। তখন রিমির বাবা বলল, তোমার যখন থাকার কোনো জায়গা নেই, তাহলে আমাদের এখানে থাকবে। আর সকালে কলেজ করবে, আর বিকাল থেকে রাত পর্যন্ত আমার সাথে আমার ব্যবসায় সাহায্য করবে। আমি রিমির বাবার কথা শুনে খুব খুশি হলাম। যাক, অন্তত থাকার জায়গা আর একটা কাজ তো পেলাম। তারপরে রাতের খাবার খেয়ে রিমি আমাকে একটা রুমে নিয়ে গেল। দুজনে মিলে রুমটা একটু গোছালাম। আসলেই রিমি মেয়েটা অনেক সুন্দর আর অনেক ভালো। তবে রিমি আমার দিকে একটু পর পর আর চোখে তাকাচ্ছে আর মিট মিট করে হাসছে। সকালে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে রিমির সাথে তাদের কলেজে গেলাম। ভর্তির কাজ সব শেষ হলে 3টা ক্লাস করে বাইরে এসে দেখি রিমি আমার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। কেমন হলো আজকের ক্লাসগুলো? অনেক ভালো, আর কলেজটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে আমার। তারপর কলেজ থেকে এসে দুপুরের খাবার খেয়ে খালুজানের সাথে তাদের দোকানে গেলাম। খালুর দোকানটা অনেক বড়, তাই আমি খালুর কাজে সাহায্য করলাম। এভাবে চলতে থাকে আমার নতুন জীবন। এখন আমি অনার্স ফাইনাল ইয়ারে, আর রিমি তৃতীয় বর্ষ। রিমির মা বাবা আমাকে অনেক ভালোবাসে, একদম তাদের নিজের ছেলের মতো। আর রিমির ছোট বোনটা তো আমাকে ছাড়া কিছুই বোঝে না, সব সময় ভাইয়া ভাইয়া করে। আমিও তাকে খুব ভালোবাসি। রিমির ছোট বোনের নাম হলো মিনি। তবে রিমির ব্যবহার দেখে আমি খুব অবাক হই। মেয়েটা এত ভালো, আর মাঝে মাঝে রিমির আচরণ দেখে মনে হয় রিমি আমাকে খুব ভালোবাসে। আমার কখন কি লাগবে সব সময় চোখে চোখে রাখবে, কেয়ার করবে, মিষ্টি শাসন করবে। রিমির মিষ্টি শাসন আর কেয়ারগুলো খুব ভালো লাগে। একদিন আমি কলেজে এক মেয়ে বন্ধুর সাথে কথা বলছি আর সামনে গেটের দিকে যাচ্ছি, আর তখনই দেখি সামনে রিমি, কিন্তু তার চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। আমি আমার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে যেই রিমির কাছে যাব, তখনই ঠাস, রিমি আমাকে অনেক জোরে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় মেরে রিমি চলে গেল বাসায়। আর আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। চোখ দিয়ে দুফোঁটা নোনা জল বেরিয়ে আসলো। আবার সেই পুরনো কথা মনে করে দিল। 2 বছর আগে ঠিক একইভাবে আমাকে চড় মেরেছিল আমার এক খুবই কাছের মানুষ। খুব কষ্ট পেয়েছিলাম তখন। রিমি আমাকে থাপ্পড় মারলো, কিন্তু 2 বছর আগে আমাকে এভাবে থাপ্পড় মেরেছিল, তখন হাজার গুণ কষ্ট পেয়েছিলাম। কলেজের পর আমি আর রিমিদের বাড়ি যাইনি, একটা ট্রেন লাইনে বসেছিলাম। বসে থাকতে থাকতে আজ আর খালুর দোকানে যাওয়া হলো না। রিমি আমাকে থাপ্পড় মেরেছে, এই জন্য আমি কষ্ট পাইনি। রিমি আমাকে থাপ্পড় মেরে আমার পুরনো কথা মনে করিয়ে দিয়েছে, তাই খুব কষ্ট হচ্ছে। তাই বসে আছি আর সিগারেট খাচ্ছি। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি রিমি ফোন দিয়েছে। আমি রিসিভ না করে ফোনটা সাইলেন্ট করে রেখে দিলাম। আবার পুরনো কথা ভাবছি। ভাবতে ভাবতে রাত 10টা বেজে গেল। এবার ফোনটা হাতে নিয়ে দেখি খালুজানের 6বার কল দিয়েছেন। আবার ফোন এসেছে খালুর।
আমি রিসিভ করলাম। খালু বলল, মেহেদি, তুমি কোথায়? কত টেনশন হচ্ছে, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। জি খালু, আসছি। কিছুক্ষণ হাঁটার পর বাড়ি চলে আসলাম। কলিং বেল চাপতেই খালা দরজা খুলে দিল। কোথায় ছিলে তুমি বাবা? সে কখন থেকে বসে আছি। যাও হাত মুখ ধুয়ে আসো। জি খালা, আসছি। তারপর ভিতরে ঢুকতেই মিনি, আমার পিচ্চি বোনটা দৌড়িয়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, ভাইয়া কোথায় ছিলে তুমি? জানো আমি কত কান্না করছি তোমার জন্য, আর আপু এখনো কান্না করছে তুমি আসোনি তাই। আর হবে না আমার পাগলি বোনটি, এবারের মতো ক্ষমা করে দাও আমাকে। কিন্তু রিমি কান্না করছে শুনে খুব খারাপ লাগছে। আমি এবার রিমির রুমের দিকে গেলাম আর রিমি বলে ডাক দিলাম। রিমি আমার দিকে যেই তাকালো আমি তো ভয় পেয়ে গেলাম। রিমির চোখ লাল ও ফুলে আছে, হয়তো কান্না করে এ অবস্থা হয়েছে। এবার রিমি দৌড়িয়ে এসে আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করে দিল। আমি তো বেশ অবাক হলাম। কোথায় ছিলে তুমি? জানো আমি কত টেনশনে ছিলাম। আমি মনে করেছি তুমি আমাদের ছেড়ে চলে গেছো। তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না, আগে প্রমিস করো। আমি রিমিকে বুক থেকে সরিয়ে দিয়ে বললাম, কোথায় যাব আমি? তোমরা ছাড়া তো আর কেউ নেই আমার। তাহলে কোথায় যাব বলো আমি? মনে থাকে যেন, আর যেখানে যাবে আমাকে বলে যাবে। তাহলে আমাকে কলেজে ওইভাবে সবার সামনে থাপ্পড় মারলে কেন? তাহলে তুমি ওই মেয়েটার সাথে অমনভাবে হেসে কথা বলছিলে কেন? তুমি জানো কতটা কষ্ট হয়েছিল? কই হেসে কথা বলছি? আর ও তো আমার ক্লাসমেট, ওর সাথে তো কথা বলতেই পারি। আর ওর সাথে কথা বলেছি তো তোমার কি? আমার কি মানে? আমি তোমাকে ভালোবাসি। আমি নিজের জীবনের থেকেও তোমাকে ভালোবাসি। তোমার সরলতাকে আমি ভালোবেসে ফেলেছি। এবার আমি রিমির থেকে এক ঝাটকায় দূরে সরে আসলাম। কি বলছো এসব তুমি? জানো তুমি কি বলছো? আরে হয় না রিমি, আমি একজন এতিম। তোমার বাবা আমাকে আশ্রয় দিয়েছেন, আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আর তাছাড়া তোমার বাবা জানতে পারলে আমাকে কোনোদিন ক্ষমা করবেন না। আমাকে তুমি ভুলে যাও। রিমি এবার জোরে জোরে কান্না করতে লাগলো আর বলল, আমি বাবাকে সব বুঝিয়ে বলবো। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। প্লিজ রিমি, এমন পাগলামি করো না। আর সবাই বাড়িতে আছে, কেউ শুনে ফেলে দিলে আমায় সবাই ভুল বুঝবে রিমি। আমি আর কথা না বাড়িয়ে যেই রিমি রুম থেকে বাইরে আসব, তখন দেখি রিমির মা দরজার পিছনে দাঁড়িয়ে আছে। হয়তো সব শুনে ফেলে দিছে। আমি রিমির মার দিকে তাকিয়ে দেখি রিমির মা কান্না করছে। হয়তো রিমির চোখে পানি। রিমির মা সহ্য করতে পারেনি। রিমির মার কাছে গিয়ে বললাম, খালাম্মা, রিমির কোনো দোষ নেই, সব দোষ আমার। ওকে কিছু বলবেন না। আর কাল সকালে আমি এই শহর ছেড়ে চলে যাব। শুধু আজকে রাতটুকু থাকতে দিন। খালাম্মা কিছু বলল না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। আমি এই বলে নিজের রুমে চলে আসলাম আর রুমের দরজা বন্ধ করে দিলাম আর কান্না করতে লাগলাম। আবার সেই 2 বছর আগে পুরনো কথা মনে পড়ে গেল। সেদিনও ঠিক এইভাবে আমাকে একজন জড়িয়ে ধরেছিল আর এই কথাগুলো বলেছিল। তবে সেই কথাটা মিথ্যা কথা আর অভিনয় হতে পারে, এটাই আমার ন্যায্য পাওনা। পুরনো কথা ভাবতে ভাবতে আবার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। এভাবেই সারা রাত কাটিয়ে দিলাম। আর এদিকে রিমির মা রাতে ঘটে যাওয়া সব কাহিনী রিমির আব্বুকে বলল। রিমির আব্বু বলল, ছেলেটা বেশ ভালো, খুব সহজ সরল, যেটা বলি সেটাই শুনে, কোনোদিন কথার প্রতিখেলাপ করেনি। আর ছেলেটা ভালো শিক্ষিত, রিমির সাথে ভালো মানাবে। আর মিনিকে একেবারে ছোট বোনের মতো দেখে। তাই ভাবছি কাল সকালে মেহেদির সাথে কথা বলে রিমির সাথে বিয়ের কথাটা সেরে ফেলবো। পরের দিন খুব সকালে উঠে আমি আমার ব্যাগপত্র গুছিয়ে রিমির বাবার জন্য একটা চিঠি লিখে সেটা বিছানার উপর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আবার রেল স্টেশনের দিকে হাঁটতে থাকলাম। আবার কোনো অন্য শহরে চলে যেতে হবে, এটা ভেবেই খুব কান্না পাচ্ছে যে রিমি মেয়েটা খুব ভালোবাসে আমায়। আর পাগলি বোনটিকে খুব মিস করব। খালা খালুকে খুব মনে পড়বে। কিন্তু কিছু করার নেই। আমি ট্রেনের জন্য স্টেশনে বসে আছি। ট্রেন আসতে 1 ঘন্টা দেরি হবে। আর এদিকে রিমির মা ঘুম থেকে উঠে রিমির কাছে গিয়ে কাল রাতের কথা সব বলল রিমির কাছে। রিমি তা শুনে প্রায় পাগলের মতো হয়ে গেল খুশিতে, তার মাকে জড়িয়ে ধরল। এবার রিমি দৌড়িয়ে মেহেদি রুমে গেল। আর যখনই দরজায় নক করতে যাবে তখন দেখে দরজা খোলা রয়েছে। রিমি তখন রুমের ভিতর যেয়ে দেখে মেহেদি নেই, আর মেহেদির জামা কাপড় ব্যাগ বইপত্র কিছু নেই। তখনই চোখ গেল বিছানার উপর। রিমি চিঠিটা হাতে নিয়ে পড়তে থাকলো। চিঠি পড়া শেষে রিমি চিৎকার দিয়ে আম্মু বলে ডাক দিয়ে বেহুশ হয়ে পড়ে গেল। সাথে মেহেদি রুমে গিয়ে দেখে রিমি বেহুশ হয়ে পড়ে আছে। রিমির মা সাথে সাথে রিমির খাটের উপর তুলল। রিমির বাবা রিমির হাতে একটা কাগজ দেখলো আর কাগজটা খুলে দেখে একটা চিঠি। রিমির বাবা চিঠি পড়তে লাগলো, শ্রদ্ধেয় খালুজান,
প্রথমেই সালাম নিবেন। আশা করি আপনি এতক্ষণে সব জেনে গেছেন। এতে রিমির কোনো দোষ নেই খালুজান। তাই আমি এই শহর থেকে চলে যাচ্ছি। আর কোনোদিন হয়তো দেখা হবে না। তাই এই এতিম ছেলেটাকে ক্ষমা করে দিবেন। আর নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। এতিম ছেলে। রিমির বাবা চিঠিটা পড়া মাত্র প্রথমে বাস স্ট্যান্ডে গেল খুঁজতে, কিন্তু পেল না। তারপর রেল স্টেশনের দিকে গেল, আর তখন দেখলো মেহেদি একটা বেঞ্চের উপরে মাথা নিচু করে বসে আছে। রিমির বাবা মেহেদির কাছে গিয়ে মাথায় হাত বুলালো, আর তখনই মেহেদি উপরে তাকিয়ে দেখে খালুজান। খালু, আপনি এখানে? আমার ছেলেটাকে নিয়ে নিতে এসেছি। কিছুই তো বুঝলাম না। কাল রাতে রিমির মা সব বলেছে আমায়, আর তখন ভাবলাম আমার মেয়ের জন্য এর থেকে ভালো ছেলে কেউ নেই, তাই আমার মেয়ের জামাইকে নিতে এলাম। কিন্তু খালু, আমি একজন এতিম। আর চুপ, আর কোনোদিন নিজেকে এতিম বলবে না। আমরা কেউ না তোমার। তারপর আমি খালুকে জড়িয়ে ধরলাম। তারপর আমি আর খালু বাড়ি চলে আসলাম। এসে দেখি দুই মহারানী আমার উপর রাগ করে আমার সাথে কথা বলছে না। আমি প্রথমে মিনির কাছে গেলাম, তারপর আমার বোনটিকে কোলে তুলে নিলাম। আর যেই দুই গালে দুইটা পাপ্পি দিয়েছি, আর অমনি হেসে দিল। যাক বাবা, ছোটটার তো রাগ ভাঙাতে পারলাম, এখন বড়টাকে দেখতে হবে। আমি রিমির রুমে গেলাম, যে দেখি রিমির চোখ লাল হয়ে আছে। বুঝতে পারলাম খুব কান্না করছে। আমি চলে যাওয়ার পর আমি এবার রিমির সামনে গিয়ে বললাম, সরি রিমি, আর কোনোদিন তোমায় ছেড়ে যাব না। দেখলাম রিমির কোনো পাত্তাই নেই, তাই রিমির হাত ধরে সোজা আমার বুকে টেনে নিলাম। রিমি ছাড়ানোর চেষ্টা করছে, বাট পারছে না। প্লিজ রিমি, আমায় তুমি ক্ষমা করে দাও। কথা দিচ্ছি, আর কোনোদিন তোমায় ছেড়ে যাব না। না, তোমার কোনো ক্ষমা নেই। আর আমি আপনাকে ভালোবাসি না। সত্যি ভালোবাসো না? না। তাহলে আর কি করা, আবার চলে যাই, আর কোনোদিন আসবো না। এই কথা বলে যেই আসতে যাব, আর তখনই রিমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি তোমাকে কোনো দিন যেতে দেব না, তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখবো। আমিও পাগলিটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। হঠাৎ করে রিমির ছোট বোন মিনি চলে আসলো। কি ভাইয়া, বউকে পেয়ে কি নিজের বোনকেই ভুলে গেলে? আরে আমার পিচ্চি বুড়িটা, তোমাকে আমি ভুলে যেতে পারি? তুই আমার কলিজার ছোট পিচ্চি বোন। এই বলে মিনিকে কোলে তুলে নিলাম। আর সেই সময় দুই বোন আমার দুই গালে একটা করে পাপ্পি দিল। তারপরে দুজনকে জড়িয়ে ধরলাম। সবাই মিলে রাতে খাবার খাচ্ছি। তখন রিমির বাবা বলল, আগামী পরশুদিন তোমাদের বিয়ে, তোমাদের কোনো আপত্তি আছে? রিমি দেখলাম লজ্জায় মাথা নিচু করে বসে আছে। আমি বললাম, না খালু, আমার কোনো আপত্তি নেই। তারপর আমরা খাবার খেয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার রুমের দরজা খোলার আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি রিমি আমার রুমে আসছে। রিমি, তুমি এখানে এই রাতে কি করছো এখানে? কেউ দেখে ফেললে কি বলবে সবাই? কেউ দেখবে না, আর আমি আমার হবু স্বামীর রুমে আসছি, তাতে কার কি আসে যায়? কিন্তু আমাদের এখনো বিয়ে হয়নি তো। তুমি যাও, এখন কেউ দেখলে খারাপ ভাববে। না, আমি যাব না। যদি তুমি আজকের মতো কাল সকালেও যদি তুমি চলে যাও, তাহলে আমি আজ রাতে তোমার সাথে থাকবো। কি কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? বিয়ের আগে একটা ছেলে আর একটা মেয়ে একসাথে ঘুমাবে, আর আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। তা আমি শুনবো না। আমি আজ এখানেই তোমার সাথে ঘুমাবো। আর কেউ যদি আমাকে রাখতে না চায়, তাহলে আমি সারা রাত বসে বসে কান্না করব। আচ্ছা ঠিক আছে, তুমি বিছানায় ঘুমাও, আমি নিচে শুয়ে পড়ছি। না, তুমি আমার সাথে বিছানায় ঘুমাবে। এই চিল্লাচ্ছ কেন? কেউ শুনে ফেলবে। তুমি বিছানায় না আসলে আমি আরো চিল্লাবো। আচ্ছা ঠিক আছে, বিছানায় ঘুমাবো। এবার আমি বিছানায় গিয়ে খাটের এক পাশে শুয়ে পড়লাম, আর রিমি আমার এক পাশে শুয়ে পড়লো। শুয়ে শুয়ে দুজন গল্প করছি, আর তখনই রিমি আমাকে জড়িয়ে ধরলো। আমিও রিমিকে জড়িয়ে ধরলাম। তারপর রিমি মুখ উঠিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আস্তে আস্তে রিমি আমার এত কাছে চলে আসলো, রিমির নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, আর গরম নিঃশ্বাস আমার মুখে আশ্রিয়ে পড়ছে। তারপর রিমি আমার ঠোঁটে ঠোঁট রাখলো। সে কি অনুভূতি, আপনারা না করলে কেউ বুঝতে পারবেন না। এভাবে প্রায় 8 মিনিট কিস করার পর রিমি আমাকে ছেড়ে দিল। দুজনে তখন প্রায় পাগলের মতো হাঁপাচ্ছি। তারপর রিমি আমার বুকে মাথা রাখলো আর বলল, কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? না পাগলি, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। তাই বলে রিমি শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলাম। রিমিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর রিমির কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম, আর ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি রিমি এখনো ঘুমিয়ে আছে। কি অপূর্ব লাগছে রিমিকে। চুলগুলো এলোমেলো ভাবে মুখের উপর রয়েছে। আমি রিমির মাথায় আর একটা ভালোবাসা এঁকে দিলাম, আর তখনই রিমি উঠে পড়ল। রিমি উঠে আমার গালে একটা কিস করে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে দুজনে একসাথে কলেজে গেলাম। আজ আমাদের বিয়ে হয়ে গেল। বেশি একটা আয়োজন করা হয়নি, ভালোভাবে
আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। রিমি এখন বাসর ঘরে অপেক্ষা করছে, আর আমি ছাদের উপর বসে বসে পুরনো কথা ভাবছি, আর দু চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে। হঠাৎ করে কারো হাত আমার কাঁধের উপর অনুভব করলাম। তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেলে পিছনে ঘুরে দেখি রিমি দাঁড়িয়ে আছে বিয়ের সাজে। রিমি, তুমি এখানে কেন আসলে? আমি এক্ষুনি নিচে নামছিলাম। তুমি কান্না করছো কেন? কোনো অন্যায় করেছি আমরা বা আমি? এই পাগলি, তুমি অন্যায় করবে কেন? তোমায় তো আমি খুব ভালোবাসি। তাহলে কান্না করছো কেন? আসলে আমার মা বাবার কথা খুব মনে পড়ছে, তাই একটু কান্না পাচ্ছিল। কান্না করি আর কি হবে, চলো নিচে চলো। চলো। না, আমি যাব না। কেন যাবে না? আমাকে কোলে নিতে হবে। রিমিকে কোলে নিয়ে নিচে চলে আসলাম। তারপর বাসর ঘরে ঢুকে রিমি আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আমিও রিমিকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। এভাবে চলছিল আমাদের সংসার জীবন। খুব সুখে জীবন যাপন করছিলাম। বিয়ের 7 মাস পর এখন রিমিদের ব্যবসা এখন পুরোপুরি আমি দেখাশোনা করি। একদিন হঠাৎ করে কেউ পিছন থেকে মেহেদি বলে ডাক দিল। আমি পিছনের দিকে তাকিয়ে আমি বিরাট বড় শক খেলাম। মনে হলো আমি নিজেকে হারিয়ে ফেলেছি। পিছনে তাকাতেই মেয়েটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকলো। হ্যাঁ, এই মেয়েটির নাম হলো অনিকা। তুমি কোথায় ছিলে এতদিন? তুমি জানো তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি, কিন্তু তোমাকে কোথাও পাইনি। তুমি চলে যাবার পর আমি তোমার জন্য প্রতি রাতে কান্না করেছি। আমার একটা ফুলের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? আমি তো তোমার সাথে একটু মজা করেছিলাম, আর তুমি সেই মজা সিরিয়াসলি নিয়ে তুমি কেন আমায় ছেড়ে চলে আসলে? আমি অনিকাকে সরিয়ে দিয়ে বললাম, দেখেন, আমার জীবনে অতীতে যা ঘটে গিয়েছে আমি সব ভুলে গেছি। আর তাছাড়া আমার এখন একটা ভবিষ্যৎ আছে। আমি এখন বিবাহিত। অনিকা আমার কাছ থেকে এই কথা মনে হয় আশা করেনি, তাই অনিকা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, আর দু চোখ বেয়ে পানি পড়ছে। আমি চাই না যে তুমি আমাদের বিবাহিত জীবনে দেয়াল হয়ে দাঁড়াও। তোমার ওই দিনের ঘটনার পরে তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা হয়। তোমার কথা মনে পড়লে আমার প্রচণ্ড রকমের রাগ হয়। আর তোমার জন্য আমি আমার বাবা মা আমাকে ভুল বুঝলো, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তাই তুমি আমার সামনে আসবে না। তোমাকে আমার একদম সহ্য হয় না, তাই তুমি না আসলে আমি বেশি খুশি হব। অনিকা কান্না করতে করতে চলে গেল। আমি হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি রিমি দাঁড়িয়ে, আর রিমির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হয়তো রিমি সব শুনে ফেলেছে। আমি রিমিকে দেখে কোনো অবাক হইনি, কারণ সত্য কথা কোনোদিন চাপা থাকে না। এবার আমি রিমির সামনে গেলাম। রিমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। আমিও রিমিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কে ওই মেয়েটা তোমাকে জড়িয়ে ধরে ভালোবাসি বললো? আমার অতীত। তুমি তো বলেছিলে তুমি এতিম, তোমার কেউ নেই, তাহলে আমার সাথে মিথ্যা বললে কেন? আমি তখন পরিস্থিতির শিকার ছিলাম, আর আমার মা বাবা ছোট ভাই সবাই আছে। রিমি এবার আবার শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমাকে ছেড়ে যাবে না তো কোনোদিন? কান্না করে বলল, না আমার পাগলি বউ, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাহলে আমাকে বলতে হবে তোমার অতীতের কথা। ভালো, আপনার গল্পগুলো আমার কাছে অনেক ভালো লাগে। বলতে গেলে আপনার প্রেমে পড়ে গিয়েছি। কি বললেন? কার প্রেমে পড়েছেন আপনি? সরি, আপনাকে না, আপনার গল্পের প্রেমে পড়ে গিয়েছি। ও ধন্যবাদ, বাঁচালেন আমাকে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এদিকে বারবার আম্মু ডাকছে, কলেজে দেরি হয়ে যাবে। বাই, আম্মু ডাকছে, কলেজ যেতে হবে। তাই বলে আমি অফলাইন হয়ে গেলাম। আমি ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে কলেজে চলে আসলাম। আমি আমার রুমে যেই ঢুকতে যাব, তখনই একটা মেয়ের সাথে ধাক্কা লেগে মেয়েটি পড়ে গেল। আমি সরি বলে চলে আসলাম আমার সিটে। আমি একবার পিছনে তাকিয়ে দেখি মেয়েটা রাগী চেহারায় আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি এত কিছু না ভেবে ক্লাসে মনোযোগ দিলাম। এভাবে সব ক্লাস করে কলেজ থেকে বাড়ি আসছি। তখনই আমার পিছন থেকে কে যেন শার্টের কলার ধরে টেনে ধরলো। আমি পিছনে ঘুরতেই দেখি সকালে যে মেয়ের সাথে ধাক্কা লাগলো সেই মেয়েটি। ওই, সকালে আমাকে ওভাবে ধাক্কা দিয়ে ফেলে চলে গেলি, আবার আমাকে না তুলে চলে গেলি কেন? সরি বললাম তো তখন, তাহলে আবার কেন আমার কলার ধরলেন? ওই পিচ্ছি, তুই জানিস আমি কে? তোর সিনিয়র আমি, আর তুই আমাকে তুই করে বলে? দাঁড়া, তোর কি অবস্থা করি দেখ, আর যেন কোনোদিন তোরা আমার সামনে না দেখি। ওরা চলে গেল, আর আমি ওখানে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। তবে মেয়েটি রাগলে খুব সুন্দর লাগে, একদম আমার স্বপ্নের রাজকুমারী। রাগলে আর তার ঠোঁট দুটো একদম লালা হয়ে যায়। আমি তো রাজকুমারীর প্রেমে পড়ে গেলাম। মনে হচ্ছে গাল দুইটা ধরে শুধু চুমু খাই। আমি চলে আসছি, তখন আমার এক বন্ধু বলল, কি রে, ওয়ানিকা থেকে মারলো কেন? তাহলে মেয়েটির নাম অনিকা? বাহ, নামের সাথে চেহারার কত মিল। কি রে, কি ভাবছিস? আর জানিস ওয়ানিকাকে? ওয়ানিকা হলো এই এলাকার নেতার মেয়ে, সেজন্য এত দেমাগর।
সব ছেলেরা ওকে ভয় পায়। কিন্তু আমি ভয় পাই না। দোস্ত, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, দেখিস একদিন অনিকা আমার হবে। মানে কি বলতে চাস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার অনিকাকে খুব ভালো লেগেছে। তার রাগী মাখা চেহারা যেন কোনো রাজকুমারী। অনিকা রাগলে তার গাল দইটা লাল হয়ে যায়। আনিকার বাবা জানলে কিন্তু তোকে ছাড়বে না। সে পরে দেখা যাবে। চল আগে 2টা সিগারেট খেয়ে বাসায় চল। তারপর সিগারেট শেষ করে আমি বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে একটু ফেসবুকে ঢুকলাম। দেখলাম সকালে সেই বৃষ্টি আইডি থেকে মেসেজ এসেছে। দেখলাম সে অনলাইনে আছে। আপনি কোন কলেজে পড়েন? KMH সরকারি কলেজ। আপনি কোন কলেজে পড়েন? আমিও তো ওই কলেজে পড়ি। কোন ইয়ারে পড়েন আপনি? অনার্স থার্ড ইয়ারে। আপনি কোন ইয়ার? আমি সেকেন্ড ইয়ার। তাহলে কাল 10টায় বড় আম গাছের নিচে আসবেন। আমি আপনাকে দেখব, যে এত সুন্দর গল্প লিখে, তাকে একটু দেখব। ঠিক আসবো, এখন বাই। পরের দিন আমি একটু দেরি করে কলেজে গেলাম। যে দেখে অনিকা সেই আম গাছের নিচে একা দাঁড়িয়ে আছে, আর মনে হয় কারোর জন্য অপেক্ষা করছে। তারপর আমাকে সেই মেয়েটি মেসেজ দিল, লেখক সাহেব কোথায় আপনি? আপনি কোথায় আছেন? আর আমি কলেজে চলে আসছি। আমি আম গাছের নিচে দাঁড়িয়ে আছি। আমি আবার গাছের নিচে তাকালাম, দেখি অনিকা ছাড়া আর কেউ নেই। এবার আমি মনে মনে একটু খুশি হলাম। তাও শিওর হওয়ার জন্য আমি আবার ওকে মেসেজ দিলাম, আপনি কি হলুদ ড্রেস পরে আছেন? তাহলে আপনি চলে আসেন, আমি আপনাকে দেখব। এবার আমি মনে মনে প্যান্ট ড্যান্স দিচ্ছি। আমি লুঙ্গি পরিনি, তাই প্যান্ট পরে একটু ড্যান্স দিলাম। তখন আমি ভাবলাম, ওকে এভাবে দেখা দেওয়া যাবে না, আমাকে সবার সামনে চড় মারা, তাই না? এবার দেখো আমি কি করি ম্যাডাম। আমি আপনার সাথে দেখা করতে পারবো না। কেন পারবেন না? আমি কি কোনো অপরাধ করেছি? আপনার অনেক দোষ আছে। কি অপরাধ বলেন? যদি সত্যি আমি কোনো অপরাধ করে থাকি, তাহলে সেইগুলো আমি সব শুধরিয়ে নিব। তুমি তোমার বাবার পাওয়ার কলেজে দেখাতে পারবে না, আর সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আর গতকাল যাকে কলেজ শেষে চড় মারছো তাকে সরি বলতে হবে, আর তার ফ্রেন্ডশিপ করতে হবে। যদি এসব কথা মানতে পারো তাহলে আমার সাথে তুমি দেখা করতে পারবে। আমি রাজি, আমি সব করতে পারবো। তারপর আমি ক্লাসরুমে যাচ্ছি, তখন অনিকা আমার সামনে আসলো। কাল তোকে চর মারার জন্য সরি। আর আমরা কি ফ্রেন্ড হতে পারি? এবার আমি না করে দিলাম, অনিকাকে একটু ভোগাতে হবে। আমিও কম কিসের, আমাকে চড় মারা, তাই না? এবার দেখবে কত ধানে কত চাল। কেন করব না আমার সাথে বন্ধু? আরে আমি বললাম তো, কালকের জন্য সরি। আমি আপনার সাথে বন্ধুত্ব করব না। আপনি একটু ভালো না, সবসময় ছেলেদের সাথে খারাপ ব্যবহার করেন। যদি আবার আমার সাথে করেন। আমি বললাম তো সরি। আর কালকে আমার মাথা ঠিক ছিল না, একটু রাগ করে বাসা থেকে বের হয়েছিলাম, তাই তোকে ওই চটটা মারছিলাম। ও, তাহলে অন্যের উপর রাগ আমার উপর ঝাড়লেন? আমি আসলেই সরি। আর কোনোদিন তোকে কেন আর কোনো ছেলেকে মারবো না। এবার তো আমার সাথে বন্ধুত্ব কর। ওকে বন্ধু করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য বল? আমি যা বলবো তাই শুনতে হবে, আর এইসব ছেলেদের কাপড় পরা যাবে না, আর সবার সাথে ভালো আচরণ করতে হবে। ওই পিচ্ছি, তুই আমার হুকুম করার কে? আর আমি তোর কথা মানতে পারবো না। ওকে, তাহলে আমিও তোমার সাথে বন্ধুত্ব করতে পারবো না। আচ্ছা, তোর সত্ত্বে আমি রাজি। আচ্ছা, আমি এখন ক্লাসরুমে যাই। আর হ্যাঁ, আর একটা কথা, কলেজ শেষে আমার জন্য দাঁড়িয়ে থাকবা, একটা কাজ আছে। তাই বলে আমি ক্লাসরুমে চলে আসলাম। আসলে অনেকে জানে না যে ফেসবুকের মেহেদি হাসান আর আমি একই মানুষ। আসলে কোনোদিন পিক দেইনি তো, তাই চিনতে পারিনি। এসে দেখি স্যার এখনো ক্লাসে আসেনি, তাই একটু ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকে দেখি অনিকা মেসেজ দিয়েছে, আর অ্যাক্টিভও আছে। তুমি যা বলছো আমি তাই করেছি। আমি ওই ছেলেটার সাথে বন্ধুত্ব করেছি। এবার তো তুমি আমার সাথে দেখা করো। আমি বলেছি তো, আমার যখন সময় হবে তখন আমি নিজেই তোমার সাথে দেখা করব। তোমাকে যে কাজটুকু করতে দেওয়া হয়েছে সেইটুকু আগে করো। তাই বলে আমি অফলাইন হয়ে গেলাম আর ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাস শেষে আমি বাইরে এসে দেখি অনিকা একা একা সেই বড় আম গাছটার নিচে দাঁড়িয়ে আছে। আমি অনিকার কাছে গিয়ে বললাম, চলো আজ দুজন মিলে ঘুরতে যাব, আর ভালো একটা রেস্টুরেন্টে দুপুরে খাবার খাবো। অনিকা আমার কথা শুনে সোজা আমার কলার ধরে বলল, কি বললি তুই? আমি তোর সাথে ঘুরতে যাব? তুই ভাবলি কি করে? ঘুরতে না গেলে বন্ধুত্ব আমি করব না তোমার সাথে। তারপর অনিকা কিছুক্ষণ ভেবে বলল, ওকে আমি রাজি। তারপর আমি আর অনিকা একটা রিকশায় উঠে চলে আসলাম একটা নদীর তীরে। রিকশায় আসার সময় অনিকা আমার সাথে একটা কথাও বলেনি। তারপর আমরা একটা নদীর তীরে চলে আসলাম। অনিকা নদীর তীরে দাঁড়িয়ে আছে, আর অনিকার চুলগুলো বাতাসে এলোমেলোভাবে উড়ে বেড়াচ্ছে। আর অনিকা সেই চুলগুলো কানের কাছে নিয়ে এসে বারবার চুল ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ছে। আহ, অনিকাকে কি সুন্দর লাগছে! মনে হচ্ছে আমি পিছন থেকে আলতো করে জড়িয়ে ধরে
হাজারবার আমি তোমাকে ভালোবাসি বলতে ইচ্ছে করছে, কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই। অনিকা বলল, ওই তোর নাম কি? আমার নাম মেহেদী হাসান। তারপর অনিকা আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আরেকটু ঘোরাঘুরি করে চলে আসলাম একটা রেস্টুরেন্টে গিয়ে। তারপর কিছু খাবার খেয়ে যে যার বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে বিকালে বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছি আর সিগারেট টানছি। আসলে আমি একটু একটু সিগারেট টানি। আর রাতের খাবার খেয়ে শুয়ে শুয়ে ফেসবুকে লগ ইন করে অনিকার সাথে কিছু কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি অনিকা এখনো আসেনি, তাই একটু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। তখনই অনিকা আসলো। অনিকাকে আজকাল ড্রেস পরে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে আমার স্বপ্নের রাজকুমারী। তারপরে অনিকা তার বান্ধবীদের কাছে গেল আর মোবাইলের দিকে তাকিয়ে আছে, মনে হয় ফেসবুকে অ্যাক্টিভ আছে। তাই আমিও ফেসবুকে লগ ইন করলাম আর মেসেজ দিলাম, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। এমনভাবে কলেজে আসলে তো আমি তোমার প্রেমে পড়ে যাব। আর তুমি চোখে কাজল দাওনি কেন? এর পরের বার যেন 2 চোখে কাজল পড়তে ভুল না হয়। এবার দেখি অনিকা আশেপাশে হয়রানি হয়ে আমাকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। তখন আবার অনিকা মেসেজ দিল, কোথায় তুমি? প্লিজ একবার আমার সামনে আসো, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। আমাকে খুঁজে লাভ নেই, আর আমি সময় হলে তোমাকে দেখা দেব। এই বলে আমি অফলাইন হয়ে গেলাম আর আমি অনিকার সামনে গেলাম। আমি যাওয়াতে অনিকা কিছুটা বিরক্ত হলো মনে হলো। তারপর কিছু কথা বলে আমি চলে আসলাম আমার ক্লাসরুমে। ক্লাস 3টে শেষ হওয়ার পর স্যার একটু আসতে লেট হচ্ছে বলে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছি। তখন দেখি অনিকা আর তার বেশ কয়েকটা বান্ধবী আসলো আমাদের রুমে। আর সবার উদ্দেশ্য বলল, এখানে মেহেদী হাসান বলে কেউ আছে? সবাই বলল, না, চিনি না। আসলে আমার কলেজে অন্য নাম দেয়া আছে, তাই সবাই সেই নামেই চেনে। আর মেহেদী হাসান এই নামটি আমার কয়েকটা বন্ধু ছাড়া কেউ জানে না। তারপর অনিকা মোবাইলটা বের করে আমার আইডিটা বের করে বলল, এই আইডিটা কে চিনো? এই আইডিটা মেহেদী হাসানের। আর মেহেদী হাসান আমাদের কলেজে পড়ে, কেউ জানতে পারলে আমাকে জানাবে। আর তখনই আমাদের ক্লাসে সেরা সুন্দরী বলল, এই মেহেদী হাসান আমাদের কলেজে পড়ে? আমি তো ভাবতেই পারছি না। আমি মেহেদী হাসানের বিরাট বড় একটা ফ্যান। মেহেদীর সব গল্প আমি পড়ি। মেহেদীকে যদি কখনো কেউ খুঁজে পান তাহলে আমাকে একটু জানাবেন প্লিজ আপু, প্লিজ। আমি তো অবাক। আজ আমি যদি আমার প্রোফাইলে যদি আমার নিজের পিক দিতাম, তাহলে অন্তত আজ সিঙ্গেল থাকতে হতো না। এখন নিজের কপালে নিজেই চড় মারতে ইচ্ছে করছে। তারপর কলেজ শেষে আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দিয়ে বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আড্ডা দিয়ে এসে রাতের খাবার খেয়ে রুমে গিয়ে ফেসবুকে লগ ইন করলাম। তখন দেখি অনিকা অ্যাক্টিভ রয়েছে। আমি অনিকাকে মেসেজ দিলাম, তুমি আমাকে ওভাবে প্রতিটা ক্লাসে খুঁজছিলে কেন? তুমি ভালো করে জানো আমাকে তুমি পাবে না। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই নিজেকে আর সামলাতে পারিনি। আর যেন কোনোদিন তোমাকে এভাবে আমাকে খুঁজতে না দেখি। আমার সময় হলে আমি নিজেই তোমার সাথে দেখা করে নেব। আর কিছু না বলে চ্যাট অফ করে ঘুমিয়ে পড়লাম। এভাবে আমার আর অনিকার মেসেঞ্জারে নিয়মিত কথা হয়। অনিকা আমাকে অনেক কেয়ার করে, অনেক শাসন করে। অনিকা মনে হয় আমাকে ভালোবাসে। অনিকার কথাতে অনেক বুঝতে পারি যে অনিকা আমাকে ভালোবাসে। আর এদিকে অনিকার সাথে আমার ভালোই বন্ধুত্ব তৈরি হয়েছে। আমাকে দেখে আর বিরক্ত হয় না। আজ কলেজ শেষে বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছি। আর আমার এক বন্ধুর সাথে কোনো একটা বিষয় নিয়ে অনেক কথা কাটাকাটি হয়। তাই আমি রাগ করে বাড়ি চলে আসলাম। এসে কিছুই ভালো লাগছে না, তাই ঘুমিয়ে পড়লাম। আজ আর অনিকার সাথে কথা হলো না। এভাবে 2 দিন আমি কলেজে যাইনি আর ফেসবুকে লগ ইন করিনি। আজ 2 দিন পর আমি কলেজে যাচ্ছি। কলেজের গেট দিয়ে ঢুকতে যাব, তখনই দেখি অনিকা গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমি অনিকার চোখের দিকে তাকিয়ে রীতিমতো ভয় পেয়ে গেছি। চোখ দুটো লাল আর ফুলে আছে, মনে হয় 2 দিন ধরে শুধু কান্না করছে। অনিকা, তোমার কি হয়েছে? তোমার চোখ ফুলে আছে কেন? তারপর অনিকা সোজা আমার কলার ধরে টানতে টানতে 5তলা একটা বিল্ডিং এ নিয়ে যায়। এখানে সাধারণত কেউ আসে না, আর কোনো ক্লাসও হয় না। কি ব্যাপার, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? তুই ভেবেছিস কি? হ্যাঁ, তোকে আমি খুঁজে পাবো না? তুই আমার সাথে খেলা করেছিস, তুই আমাকে ইমোশনাল করেছিস, আমাকে ব্ল্যাকমেল করে আমাকে কান্না আর কষ্ট দুটাই করিয়েছিস। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুমি কান্না করছো কেন? ওই, আমি কি বলছি? মানে তুই কিছুই বুঝতে পারিস না? তোকে আমি ভালোবাসি, তুই বুঝিস না? তোকে এত কেয়ার করি, এত শাসন করি, কি জন্য করি তুই জানিস না? আর এসব করে কাদের? যারা নিজের জীবনের থেকেও তাদের কাছে প্রিয়, তাদের কেয়ার করে। তুই কেন বুঝিস না? আমি তোকে অনেক ভালোবাসি।
আমিও তোকে অনেক ভালোবাসি রে পাগলি, সেই জন্যই তো তোর সাথে বেশি কথা বলতাম। এবার অনিকা দৌড়িয়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও আমার পাগড়িটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তুমি আমার সাথে কেন এমন করলে? তুমি কেন সেদিন আমার সামনে আসোনি বলো? আমি এমন করেছি কারণ সেদিন তুমি আমাকে সবার সামনে চড় মেরেছিলে, আর তোমার অহংকার ভেঙে ফেলার জন্য। আই লাভ ইউ বাবু। আই লাভ ইউ টু বাবু। এভাবে কিছুক্ষণ থাকার পরে দেখি অনিকার বাবা, অনিকার বড় ভাই আর আমার সেই বন্ধু চলে আসছে। আমি সাথে সাথে অনিকাকে ছেড়ে দিলাম। আর অনিকার বাবা বড় একটা নেতা। এবার অনিকার ভাই আরো কিছু লোকজন আমাকে মাটিতে লাথি মারতে লাগলো। আর অনিকার বাবা অনিকাকে টানতে টানতে নিয়ে গেল। আর এদিকে মার খাওয়ার জন্য আমার নাক মুখ দিয়ে অনেক রক্ত পড়তে লাগলো। তবু তারা একভাবে মেরেই যাচ্ছে। কখন যে বেহুশ হয়ে গিয়েছি মার খেতে খেতে। আমি বেহুশ হয়ে যাওয়ার পরেও মনে হয় আমাকে অনেক মেরেছে। তারপর আমার যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে প্রিন্সিপালের অফিসে আবিষ্কার করলাম। আস্তে আস্তে যখন চোখ খুললাম তখন সামনে দেখি অনিকা, অনিকার আব্বু আর তার বড় ভাই আছে। আর এদিকে দেখি আমার আব্বু আর আমার আম্মু রয়েছে। আম্মু আমাকে চোখ খুলতে দেখে একভাবে কান্না করেই যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে উঠতে, শরীরে খুব ব্যথা, কোনোভাবেই উঠতে পারছি না। তখন আমার মা আমাকে সাহায্য করতে আসছিল, তখন বাবা মা আটকিয়ে দিল। আব্বু মনে হয় আমার উপর অনেক রাগ করে আছেন। এবার আমি অনিকার দিকে তাকালাম, দেখি অনিকা চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর চোখ দুইটা লাল ও ফুলে আছে। এবার অনিকার বাবা বলা শুরু করলো, দেখুন প্রিন্সিপাল সাহেব, আমি আপনাকে অনেক সম্মান করি, সেহেতু আপনার উপর কোনো কথা বলবো না। আমি এই ছেলে আমার মেয়েকে গত 6 মাস ডিস্টার্ব করছে আর বারবার প্রেমের প্রস্তাব দিয়েছে। আমার মেয়ে যখন তার কথায় রাজি হয়নি তখন সে আমার মেয়েকে একা ডেকে নিয়ে গিয়ে ধস্তাধস্তি করার চেষ্টা করে। এখন আপনি যা মনে করেন তাই বিচার করুন। চাইলে আমার মেয়ে আনিকাকে প্রশ্ন করতে পারেন। আমার কথা বলার কোনো শক্তি নেই, খুব পানি তৃষ্ণা পেয়েছে, গলা একদম শুকিয়ে গেছে, কোনো কথা বলতে পারলাম না। এবার আমাদের প্রিন্সিপাল অনিকাকে প্রশ্ন করলো, অনিকা মামনি, তোমার বাবা যা বললো সব কি সত্যি কথা? মাথা নিচু করে চুপ করে আছে। তুমি ভয় পাচ্ছ মামনি? এখানে ভয় পাওয়ার কি আছে? তুমি নির্ভয়ে বলো মামনি, কেউ তোমাকে কিছু বলবে না। আমি নিশ্চিত ছিলাম যে অনিকা আমাকে ভালোবাসে, সে মিথ্যা বলবে না। কিন্তু অনিকা আমার ভালোবাসাকে অপমান করলো, আমার বিশ্বাসকে মাটি চাপা দিল, আমাকে মিথ্যা অপবাদে ফাঁসিয়ে দিল, যা আমি কোনোদিন অনিকার কাছ থেকে আশা করিনি। হ্যাঁ স্যার, ওই ছোট লোকের বাচ্চা আমাকে প্রতিদিন ডিস্টার্ব করতো। আমি প্রতিদিন মানা করার পরেও আমাকে প্রতিদিন ডিস্টার্ব করতো। আজ আমি ওকে চড় মারতে গিয়েছি, তখন আমাকে টানতে টানতে 5 তলায় নিয়ে গিয়ে আমাকে হু 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 করে কেঁদে দিল, চিৎকার করে বলল। আমি অনিকার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি এক দৃষ্টিতে অনিকার দিকে তাকিয়ে আছি। অনিকা আমাকে এভাবে মিথ্যা অপবাদ দেবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। অনিকার কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার বুকের মধ্যে অজানা একটা ব্যথা উঠল। মেহেদি, তোমার থেকে আমি এরকম আশা করিনি। তোমাকে এখন এই কলেজ ছেড়ে চলে যেতে হবে, তাও আবার বিনা নোটিশে। আমি স্যারের কথা খুব বেশি একটা কষ্ট পাইনি, যতটুকু কষ্ট অনিকার আচরণে পেয়েছি। আমার বাবা মা কোনো কথা বলেনি, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর আমার মা কান্না করেই যাচ্ছে। বাবা মা আমাকে রেখে তারা বাড়ি চলে আসলো, আর অনিকাকে তার বাবা আর ভাই নিয়ে গেল। অনিকা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু তার এইভাবে তাকানো দেখে অনিকার প্রতি আমার প্রচণ্ড ঘৃণা হতে লাগলো। হ্যাঁ, এই মেয়েকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। সে আমাকে এভাবে ঠকাতে পারলো, কিভাবে পারলো এই কাজটা অনিকা? আমি আবার কান্না শুরু করে দিলাম। তখন আমার বেস্ট ফ্রেন্ড এসে আমাকে ধরে উঠালো, কিন্তু আমার উঠার শক্তিটুকু নেই, প্রচণ্ড কষ্ট হচ্ছে উঠতে। তারপর রাজু আর আমার আর একটা বন্ধু আমার বাড়ি নিয়ে এলো। বাড়ি আসতেই বাবার হুঙ্কার শুনতে পেলাম, এই জানোয়ারটাকে কেন নিয়ে এসেছিস? এই হারামির বাচ্চাটার কোনো জায়গা নেই আমার বাড়িতে। আজ তোর জন্য আমার মান সম্মান শেষ করে দিয়েছিস। তোর জন্য এই প্রথম আমার মাথা নিচু হয়েছে। তোকে আমার ছেলে হিসেবে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। তোর এই বাড়ির কোনো জায়গা নেই, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আজ থেকে আমার কোনো ছেলে নেই, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মা কয়েকবার বাবাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু লাভ হলো না। আমার মাকে শেষবারের মতো কথা বলতে দিল না। আমি কান্না করতে করতে চলে আসলাম বন্ধুদের সাথে বন্ধুর বাড়ি। আমি যদি সুস্থ থাকতাম তাহলে আমার বাবাও মনে হয় মারতো, কিন্তু আমার এই অবস্থা দেখে হয়তো আমাকে আর মারিনি। আজ থেকে আমি এতিম হয়ে গেলাম, কেউ নেই আমার এই পৃথিবীতে।
সবাই আমাকে ভুল বুঝে অবহেলা করলো। সবকিছু মেনে নেওয়া যায়, কিন্তু আপনজনের অবহেলা মেনে নেওয়া যায় না। প্রচন্ড কষ্ট হচ্ছে আমার, এক পা হাঁটার শক্তি নেই আমার। সব বন্ধুরা আমাকে সাহায্য করে। আমার বন্ধু রাজু তার বাসায় নিয়ে আসলো। রাজু সব জানতো আমার আর অনিকার ব্যাপারে। আমি কিছুদিন রাজুদের বাসায় থেকে সুস্থ হয়ে নিলাম। আমার প্রতি রাতে প্রচন্ড কান্না পেত। সেই কান্না দেখার মতো কেউ নেই। অনিকার প্রতি আমার প্রচন্ড ঘৃণা জন্মেছে, আর আমার বাবার প্রতি খুব অভিমান সৃষ্টি হলো। আজ 15 দিন পর একটু সুস্থ হলাম, তাই আমি আমার বন্ধু রাজুর সাথে কলেজে গেলাম টিসি নিয়ে আসতে। আমি আস্তে আস্তে গেট দিয়ে ঢুকলাম। সবাই কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। একটু সামনে যেতে দেখি অনিকা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার তখন রাগটা চরমে উঠে গেল। আমি রাগটাকে কন্ট্রোল করে পাশ কাটিয়ে চলে আসতে যাব, তখনই অনিকা আমার পিছনে থেকে জড়িয়ে ধরলো। এক ঝাটকে অনিকাকে সরিয়ে দিলাম। মেহেদি, আমার কথাটা শোনো প্লিজ। সেখানে আমার কোনো চুপ, আর একটা কথা বলবে না। তোমায় নিজের থেকেও বেশি ভালোবাসতাম। সেদিন তোমার বলা কথাগুলো শুনে আমি প্রায় মৃত হয়ে গেছি। তোমার জন্য আমার মা বাবা আমাকে ভুল বুঝে বাসা থেকে বের করে দিয়েছে। তোমার জন্য আমার বাবা মার সম্মান নষ্ট হয়েছে। কি চাও তুমি বলো? এই ছোট লোকের বাচ্চাটার মৃত্যু চাও তুমি? ওকে, মরে যাব আমি। তার আগে তুমি তোমার এই চেহারা আমাকে আর দেখাবে না। আর তোমাকে আগে আমি নিজের থেকে ভালোবাসতাম, আর এখন আমি পৃথিবীর সব থেকে বেশি ঘৃণা করি তোমাকে। তোমার ওই মিথ্যা আড়ালে ছলনাময় চেহারা আমাকে আর দেখাবে না। আর আমার এই ছোট লোকের বাচ্চার চেহারা তোমাকে আর কোনোদিন দেখাবো না। তাই আমি টিসি নিতে আসছি। আমি অনিকাকে কিছু না বলে প্রিন্সিপালের রুমে চলে আসলাম। তবে অনিকা আমাকে অনেক কিছু বলতে চেয়েছিল, আমি কিছু বলতে দেইনি। কি হবে ওর ছলনাময়ের কথা শুনে? যদি আবার ওর ওপর মায়া বাড়ে? আমি প্রিন্সিপালের রুম থেকে চলে আসলাম। অনিকা আমাকে কয়েকবার আমাকে ডাকলো, আমি না শুনে চলে আসলাম রাজুর বাসায়। দুপুরে খেয়ে ঘুমিয়ে আছি, তখন হঠাৎ করে কেউ আমার শার্টের কলার ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। আমার নিজের বাবা আমাকে টানতে টানতে বাইরে নিয়ে এসে জোরে 2টা চড় মারলো। তুই আর কত জ্বালাবি? তুই আবার কালকে আনিকাকে ডিস্টার্ব করেছিস, আবার জড়িয়ে ধরেছিস। তোর লজ্জা করে না? এত কিছু হওয়ার পর তুই আবার আনিকার সাথে কথা বলেছিস। তুই আর এই শহরে থাকবি না, তুই এখনই এই শহর থেকে চলে যাবি। তোর মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না, তুই আজই চলে যাবি। তাই বলে বাবা চলে গেল, আর আমি জায়গায় দাঁড়িয়ে একভাবে কান্না করতে থাকলাম। আর অনিকার উপর আরো বেশি ঘৃণা হতে লাগলো। অনিকা এটা না করলেও পারতো। আমি রাজুর কাছ থেকে বিদায় নিয়ে রেল লাইন দিয়ে হাঁটছি বর্তমান। আর আপনারা তারপরে কি হয়েছে সবই তো জানেন। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, 2 চোখ দিয়ে। আর রিমি আর তার বাবা মা 3জনই কান্না করছে। রিমির বাবা বলল, তোমার সাথে যা হয়েছে তা খুব খারাপ হয়েছে, আর কোনোদিন নিজেকে এতিম বলবে না। এখন থেকে আমরা তোমার মা বাবা। তাই বলে তারা চলে গেল। আর রিমির সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে অজর ধারে কান্না করতে লাগলো। এই পাগলি, কান্না করছো কেন? তোমার জীবনের এত কিছু ঘটে গেল আর তুমি আমাকে একদিনও বললে না। আমি কি তোমার এতই পর? এবার আমি রিমিকে বাহুডোরে শক্ত করে জড়িয়ে বললাম, তুমি শুনে কষ্ট হবে বলে আমি বলিনি। এখন চলো, ঘুমাতে হবে। ছাড়ো আমাকে, চলো রুমে যাই। না, ছাড়বো না। আমি তোমাকে সারা দিন জড়িয়ে ধরে রাখবো। কাল থেকে ব্যবসা দেখা বন্ধ। তোমাকে আমি সারা সময় জড়িয়ে ধরে রাখবো। আমি পাগলিটার কথা শুনে হাসছি। কত ভালোবাসে পাগলিটা আমাকে। তারপর রিমিকে কোলে তুলে নিয়ে রুমে আসলাম আর শুয়ে পড়লাম। তবে রিমি আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়লো। যদি কোনোদিন আনিকা এসে আমার কাছ থেকে তোমাকে নিয়ে যেতে আসে, তুমি তাহলে চলে যাবে? তুই ভাবলে কিভাবে? যার জন্য আমার জীবনের সবকিছু হারিয়েছি তাকে ঘৃণা ছাড়া ভালোবাসা যায় না। আর অনিকার জন্য আমি আমার পাগলিটাকে খুঁজে পেয়েছি। তারপর রিমি আমার বুকে ঘুমিয়ে পড়লো, আর আমি রিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তখন মনে পড়লো অনিকা এখানে কি করতে এসেছিল। আর আমার নতুন জায়গা সব জেনে গেল। একমাত্র সেই জানে তার মনে কি আছে। আবার যদি আমার রিমিকে আমার কাছ থেকে ছিনিয়ে নেয়। তখন রাজুর কথা খুব মনে পড়লো। আজ 1 বছর পর রাজুর ফোনে কল দিচ্ছি। রাজু ফোন রিসিভ করলো, আর আমি অঝোর ধারায় কান্না করে দিলাম। আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? চুপ করে আছি। কি হলো, কথা বলছেন না কেন? দোস্ত, আমি মেহেদি বলছি। কেমন আছিস তুই? মেহেদি, তুই কোথায় ছিলি দোস্ত এতদিন? তোকে আমরা কত খুঁজেছি। তুই কোথায় এখন? ঠিক আছিস তো? হ্যাঁ দোস্ত, ভালো আছি। আর আমি চাঁদপুর শহরে আছি, আর অনেক ভালো আছি। আর আমাকে খুঁজেছি মানে কি বলেছিস তুই? তুই চলে যাওয়ার পর তোর মা বাবা সবাই অনেকা সবাই অনেক খুঁজেছে তোকে, কিন্তু কোথাও পায়নি। তুই চলে যাওয়ার পর তোর মা বাবা তোকে না পেয়ে খুব কান্না করতো, আর সব সময় মেহেদি মেহেদি বলতো। তুই কখন আসবি শুধু তাই চিন্তা করতো, আর কবে আসবি এখানে।
আমি তোর মা বাবার সাথে বলি? না দোস্ত, তুই কিছু বলবি না। আমি কোথায় আছি আর তোর উপর সে বিশ্বাস আছে, তুই কারোর সাথে বলবি না। আর আমি মনে হয় আর কোনোদিন ওখানে ফিরে যাব না। কেন আসবি না তোর শহরে? আর তোর মা বাবা তো তাদের ভুল স্বীকার করেছে। আর আনিকা তোকে অনেক তুই চুপ কর, ওই অনিকার নাম আমার সামনে বলবি না। তুই ভালোভাবে জানিস আমি অনিকাকে কতটুকু ঘৃণা করি, আর কোনোদিন অনিকাকে মাফ করতে পারবো না। আর মা বাবা তারা তো জানতো তাদের ছেলে এরকম না, তারপরও ও আমাকে ভুল বুঝে বাড়ি ছাড়া করলো, তারপর শহর ছাড়া করলো। আমি আর কোনোদিন ফিরে যাব না ওখানে। আর আমি এখানে বিয়ে করেছি, আর আমার বউ আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, আর আমিও অনেক ভালোবাসি। আর আমি রিমিকে ছেড়ে কোথাও যাব না। যখন সবাই আমাকে ভুল বুঝে রাস্তার কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তখন এই মেয়েটি আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি কখনো রিমিকে ছেড়ে যাব না। তুই বিয়ে করেছিস, আমাকে একবারও জানালি না? ভাবি তোকে অনেক ভালোবাসে, তাই না? খুব ভালোবাসে পাগলি বউ আমার। ও সব সময় আমার পাশে থাকে আর পাগলের মতো জড়িয়ে ধরে থাকে। আর রিমির দুষ্টামিগুলো আমি খুব ভালোবাসি। আমি রিমিকে ছেড়ে কোথাও যাব না। অনেক ভালোবাসি আমি রিমিকে। তোর অতীত রিমি বা তার মা বাবা কেউ জানে? সবাই জানে, তবে প্রথমে কাউকে জানাইনি, পরে সব জানাইছি। আর তোর কোনো চিন্তা করা লাগবে না, খুব ভালো আছি আমি। আচ্ছা তাহলে এখন রাখি, পরে কথা বলবো। আচ্ছা, ভালো থাকিস, বাই। এই বলে ফোন কেটে দিয়ে আমি যেই পিছনে ঘুরে বিছানায় আসতে যাব, আর তখনই দেখি রিমি দাঁড়িয়ে আছে আমার পিছনে। আর রিমির দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কি ব্যাপার, তুমি এখানে কেন? ঘুমাওনি তুমি? আর কান্না করছো কেন? তুমি জানো না তোমার কান্না আমার একদম সহ্য হয় না। এবার রিমি দৌড়িয়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর জোরে জোরে কান্না করছে। আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম আমার পাগলিটাকে। তখন রিমি আমার বুকে মুখ লুকিয়ে বলল, তুমি আমায় ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? তুমি চলে গেলে আমি সত্যি সত্যি মরে যাব। এই পাগলি, আমি কি কোনোদিন বলেছি তোমায় ছেড়ে চলে যাব? আর তোমায় ছাড়া মনে হয় আমি খুব ভালোভাবে বাঁচতে পারবো। তোমায় ছেড়ে কোনোদিন কোথাও যাব না। তুমি আমাকে এভাবে সারা জীবন ভালোবাসবে তো? আমার পাগলি বউটা, তোমায় আমি এমনভাবে সারা জীবন ভালোবেসে যাব, এমনকি 50 বছর পর এমনভাবে আমার বউটাকে ভালোবাসবো। বুঝলেন ম্যাম? বুঝলাম। আবার জড়িয়ে ধরো। চলো ঘুমাতে যাব, আবার কাল সকালে আমার অফিস আছে। না, যাব না, আমি হেঁটে যেতে পারবো না। এবার রিমিকে কোলে তুলে নিলাম, আর রিমি আমার গলা শক্ত করে জড়িয়ে ধরলো আর আমার গালে একটা চুমু দিল। তারপর রিমি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমিও রিমির দিকে একইভাবে তাকিয়ে আছি। তারপর বিছানায় চলে আসলাম। তখনও রিমি আমার গলা ছাড়েনি। এবার আমি শুয়ে পড়লাম, আর তখন রিমি আমার বুকের উপর শুয়ে পড়লো আর শক্ত করে জড়িয়ে ধরলো। এই শোনো, তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দিবে আমায়? বলো। আমার সব জিনিস তো তোমারই, এতে আবার চাওয়ার কি আছে? আমার না একটা তোমার মতো রাজকুমার চাই, দিবে আমায়? বলে লজ্জায় আমার বুকে মুখ লুকালো। দিতে পারি, কিন্তু তোমার মতো একটা সুন্দর রাজকুমারী দিতে হবে। না, আমি তোমার মতো রাজকুমার চাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু রাজকুমার আনতে হলে তো অনেক পরিশ্রম করতে হবে, আর তোমাকেও পরিশ্রম করতে হবে। যা দুষ্টু, আমার বুঝি লজ্জা করে না? আবার আমার বুকে মুখ লুকালো। আমি বুঝি না একটা মেয়ে এত লজ্জা পায়। তারপর লাইট অফ করে দিয়ে এক অজানা সুখে দুই নরনারী ব্যস্ত হয়ে গেল। সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ করে পানির ছিটকায় ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি রিমি এইমাত্র গোসল করে বের হলো। একটা হলুদ শাড়ি পরেছে আর চুলের পানি মুছছে। বাহ, কি সুন্দর লাগছে। আমি একভাবে তাকিয়ে আছি। রিমি আমার কাছে এসে বলল, কি দেখো এভাবে? তোমাকে দেখি। আমার পাগলি বউটা এত সুন্দর, মনে হয় সারাদিন দেখি। অমনি রিমি লজ্জা পেয়ে চলে যেতে লাগলো, আর অমনি রিমির হাত ধরে আমার বুকের উপর ফেললাম। এই কি করছো? ছাড়ো, সারা রাত দুষ্টামি করছো, এখন হবে না। এখন গোসল করে নিচে আসো, আমি নাস্তা দিচ্ছি। তারপর আমি নিচে নাস্তা করে অফিসে চলে আসলাম। অফিসে রিমি সবসময় ফোন দেবে আর বলে কোনো মেয়ের সাথে কথা বলবে না, আর ঠিক মতো খেয়ে নেব, আমি পরে আবার ফোন দিব। এই পাগড়িটাকে নিয়ে আর পারি না। অফিস শেষে বাড়ি আসার সময় রিমির জন্য কিছু ফুল, চকলেট আর আইসক্রিম নিলাম। খুব পছন্দ করে রিমি এগুলো। আমি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। রিমি দরজা খুলে দিল, আর আমার হাতে ফুল, চকলেট, আইসক্রিম দেখে বাচ্চাদের মতো লাফাতে লাফাতে প্যাকেট আমার হাত থেকে নিয়ে আমার গালে একটা চুমু খেলো। তারপর দুজনে রুমে চলে আসলাম। আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি রিমি চকলেট খাচ্ছে। অনেক সুন্দর লাগছে রিমিকে। আমি রিমির পাশে বসলাম। রিমি, তুমি জানো না সাবিকে রেখে একা একা খাওয়া ঠিক না? তুমি জানো না আমি দুইটা জিনিস কোনো দিন ভাগ দেব না। এক হলো চকলেট আর আইসক্রিম, আর দুই হলো আমার প্রাণের স্বামী। আচ্ছা ভাগ দিও না, এখন আমাকে দাও, আমি খাবো। না, দেব না, সব একলা খাবো আমি। ওকে, তুমি সব খাও, আমি খাবো না। তাই বলে মিথ্যা রাগ দেখিয়ে বেলকনিতে চলে আসলাম।
আর বাইরের দিকে তাকিয়ে থাকলাম। আমি জানি রিমি এখনই কান্না করে আমাকে জড়িয়ে ধরবে, আর তখনই রিমি আমার পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি একটু রাগ দেখিয়ে রিমিকে সরিয়ে দিলাম। রিমি এবার কান্না করে দিল, আর রিমি আমার সামনে থেকে জড়িয়ে ধরলো আর কান্না করছে। এবার আমি রিমিকে বললাম, এই পাগলি, কান্না করছো কেন তুমি? তুমি জানো না, তুমি যদি আমার উপর রাগ করে থাকো তাহলে আমি সহ্য করতে পারি না। আর আমার পাগলিটার চোখের পানি যে সহ্য করতে পারি না। তারপর রিমি পিছন থেকে একটা আইসক্রিম বের করে আমার সামনে ধরলো। আমি খাবো না, আমাকে জোর করে খাইয়ে দিল। তারপর আমি রিমিকে খাইয়ে দিলাম। তারপর বিছানায় শুয়ে পড়লাম, আর রিমি আমার বুকে শুয়ে পড়ল। কিছুদিন পরে আমি অফিসে বসে কাজ করছি। তখন রিমি আমাকে ফোন দিয়ে বলল, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো, যত তাড়াতাড়ি পারো বাসায় আসো। আমার কিছু বলার আগে ফোন কেটে দিল। আমি তো ভয় পেয়ে গেছি, আমার রিমির কিছু হলো না তো আবার। আমি অফিস থেকে বেরিয়ে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এসে কলিং বেল বাজালাম, আর সাথে সাথে দরজা খুলে গেল। রিমি দরজা খুলে দিল। আমি তখন রিমিকে বললাম, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? দেখো কারা এসেছে, ড্রয়িং রুমে বসে আছে। আমি আস্তে আস্তে ড্রয়িং রুমে আসলাম। এসে বিরাট বড় একটা শক খেলাম। মনে হলো পৃথিবী সব থেমে পড়েছে। খুব অবাক হলাম। আমি ড্রয়িং রুমে আর কেউ নেই। আমার মা বাবা, অনিকা আর অনিকার বাবা আর ভাই বসে আছে। আমি আস্তে আস্তে তাদের কাছে গেলাম। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। তখন আমার কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলো। আমিও কান্না করে দিলাম। তুই কোথায় ছিলি বাবা? আমাদের কথা তোর একবারও মনে পড়েনি? তোর আমাদের উপর এত অভিমান? আমরা তো তোকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দে বাবা। আর আমাদের সাথে চল তোর নিজের বাড়ি। মা, কি বলছো এসব? তুমি কেন ক্ষমা চাচ্ছ? তোমরা তো আমাকে না বুঝে ভুল বুঝেছ। আর আমি কোথাও যাব না, আমি এখানে ভালো আছি। আর আমি বিয়ে করেছি মা। রিমি, এদিকে আসো। মা, এই হচ্ছে তোমার বৌমা, যে আমাকে অনেক ভালোবাসে, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। এবার রিমি মাকে সালাম করলো। বাহ, আমার মেয়েটা যে অনেক সুন্দর। তাই বলে রিমির কপালে একটা চুমুকে জড়িয়ে ধরলো। এবার আমি অনিকার দিকে তাকালাম। অনিকা মাথা নিচু করে বসে আছে আর ফুপিয়ে কান্না করছে। মেহেদি, আমাকে ক্ষমা করে দে বাবা, তখন মাথা ঠিক ছিল না। আমি তোকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি। আমার ভুলের জন্য তোর বাড়ি এমনকি শহর ছাড়তে হয়েছে। ছি বাবা, তুমি কেন ক্ষমা চাইছো? আর তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি যদি কলেজে ওরকম না করতাম তাহলে তোমার সম্মানহানি হতো না, আর আমারও শহর ছাড়তে হতো না। এবার রিমি বাবাকে সালাম করলো, আর বাবা রিমির মাথায় হাত বুলিয়ে দিল। এবার অনিকা আসলো আমার কাছে। চেহারা আগের মতো আর নেই, অনেক শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। মেহেদি, আমাকে মাফ করে দাও। মা, আমি কোনো বিশ্বাসঘাতকের সাথে কথা বলতে চাই না, প্লিজ ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো। আর আমি এখন ফ্রেশ হব। তাই বলে আমি আমার রুমে চলে আসলাম। আমি বিছানায় বসে আছি, আর তখন অনিকা আমার রুমে আসলো। আর তখনই আমার ভীষণ রাগ হলো। আমি মুখে বিরক্তির ছাপ নিয়ে চলে আসতে যাব, আর তখনই অনিকা আমার হাত ধরে থামিয়ে দিল। আমি অনিকার দিকে ঘুরতে অনিকা আমার পা ধরে ফেললো আর বলতে লাগলো, মেহেদি, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি সেদিন তোমাকে বাঁচাতে গিয়ে আমি সেদিন সবার সামনে মিথ্যে বলছি। আমার বাবা আমাকে বলেছিল আমি যদি ওই কথা না বলতাম তাহলে তোমাকে আমার ভাইয়া তোমাকে মেরে ফেলতো। তাই আমি সেদিন মিথ্যে বলছি। আর তুমি চলে আসার পর আমি তোমায় অনেক খুঁজেছি। তোমার জন্য প্রতি রাতে আমি কান্না করেছি। তোমার কথা ভেবে আমি ঠিক মতো ঘুমাতে পারিনি। তুমি চলে যাওয়াতে আমি একেবারে কলেজ যাওয়া বাদ দিয়ে দিছি। যেখানে তুমি নেই সেখানে আমি কিভাবে থাকি বলো? আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তোমাকে আমি ঘৃণা করি। তোমার সাথেও কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। আমি তোমার চেহারাও দেখতে চাই না। আর তুমি কোনোদিন আমার সামনে আসবে না। আর আমার আর রিমির মধ্যে যেন না দেখি। আমি কোনো বিশ্বাসঘাতকের জন্য আমি রিমিকে হারাতে চাই না। আমি যতটুকু রিমিকে ভালোবাসি তার থেকে 1000 গুণ বেশি তোমাকে ঘৃণা করি। আমি তাই বলে চলে আসতে যাব, তখন দেখি রিমি দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছে আর ফুপিয়ে কান্না করছে। আমি রিমির কাছে যাওয়া মাত্র রিমি বলল, আমি একটা কথা বলবো, রাখবে আমার কথা? বলো, কি কথা? আমি কি কোনোদিন তোমার কথা অমান্য করেছি? আনিকা আপু তোমাকে খুব ভালোবাসে, তুমি আনিকা আপুকে বিয়ে করে নাও। আমি কিচ্ছু মনে করব না, আর আমি দূরে কোথাও হারিয়ে যাব। আমি রিমিকে জোরে একটা চড় মারলাম। তুমি ভাবলে কি করে
আমি তোমাকে রেখে আমি এই বিশ্বাসঘাতককে বিয়ে করব? আর তুমি কিভাবে এই কথাটা বললে? তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি। আর আমায় ছাড়া তুমি থাকতে পারবে? আমার বুকে মাথা না দিয়ে ঘুমালে তোমার ঘুম আসবে? আর তোমায় ছাড়া আমি কোনোদিন ভালো থাকবো না। তোমায় আমি পাগলের মতো ভালোবাসি। কান্না করে জড়িয়ে ধরলাম। তারপর রিমিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমায় ছাড়া আমি ঘুমাতে পারবো না। আমাকে ছেড়ে চলে যেও না। তুমি চলে গেলে আমি আর বেঁচে থেকে কি হবে বলো? না পাগলি বউ আমার, তোমায় ছেড়ে কোনোদিন যাব না। অনিকা সব দেখছিল, আমার আর রিমির ভালোবাসা। তারপর অনিকা কান্না করতে করতে বাইরে চলে গেল। তারপর আমি আর রিমি ড্রয়িং রুমে আসলাম। আমি আসার সাথে সাথে অনিকার ভাই আমার দিকে এগিয়ে আসলো। মেহেদি, উপরে কি হলো জানি না, কিন্তু আনিকা কান্না করতে করতে চলে গেল। আগে যা হয়েছে সব ভুলে যাও আর আমাদের সবাইকে ক্ষমা করে দাও। সেদিন তোমার একটা বন্ধু আছে, তার কথা শুনে আমরা তোমাকে ভুল বুঝেছি। প্লিজ তুমি আনিকাকে মাফ করে দাও আর আমাদের সাথে চলো। আমি কোনোদিন আপনাকে বা আপনাদের কাউকে ক্ষমা করব না। আপনাদের জন্য আমার বাবার সম্মানহানি হয়েছে। আপনাদের জন্য আমি নিজের বাড়ি, এমনকি নিজের শহর ছাড়তে হয়েছে। তুমি চলে যাবার পর আনিকা সব সময় কান্না করতো। কলেজ যাওয়া বন্ধ করে দিছে, এমনকি ঠিকমতো খায় না, সব সময় নিজেকে একটা রুমে বন্দি রাখে। প্লিজ, আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না। আর এই যে আমার বউ, সে আমাকে অনেক ভালোবাসে। আপনার বোনের মতো বিশ্বাসঘাতক না। আমি যখন এই শহরে নতুন এসেছি তখন না ছিল থাকার জায়গা আর না ছিল খাওয়ার মতো টাকা। তখন এই রিমি আমাকে আশ্রয় দিয়ে পড়াশোনা করিয়ে আমি এখন চাকরি করি আর আমি রিমিকে বিয়ে করি। তাই আপনারা আর কোনোদিন এই বাড়িতে আসবেন না। চলে যান এক্ষুনি। এরপর তারা সবাই চলে গেল। এবার আমি আমার মা বাবার কাছে গেলাম। মা বাবা, তোমরা যেখানে থাকো, কতদিন তোমাদের সাথে দেখা হয়নি, কতদিন একসাথে খাবার খাইনি। মা বাবা আর জোর করলো না, সবাই একসাথে অনেক গল্প করলাম। মা তো রিমিকে পেয়ে মনে হচ্ছে নিজের হারানো মেয়েকে ফিরে পেয়েছে। তারপর সবাই একসাথে রাতের খাবার খেয়ে মা বাবার বিছানায় পেতে দিল অন্য রুমে। তারপর যে যার রুমে গিয়ে শুয়ে পড়লাম। প্রতিদিনের মতো রিমি আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে, কিন্তু কোনো কথা বলছে না। চুপচাপ শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার কেমন খটকা লাগলো। এই রিমি, তুমি কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? এবার রিমির দিকে তাকিয়ে দেখি রিমি কান্না করছে। এই পাগলি, কান্না করছো কেন তুমি? কি হয়েছে তোমার? খুব ভয় হচ্ছে আমার। কেন ভয় পাচ্ছ? আমি তো আছি তোমার সাথে। ওরা যদি তোমাকে নিয়ে চলে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তখন কি হবে আমার? খুব ভয় হচ্ছে। তোমাকে যদি তারা নিয়ে যায় তাহলে আমি সত্যি বলছি, আমি সেদিনই মরে যাব। চুপ পাগলি, আমার এ কথা বলে না। আমি কোথাও যাব না, আর আমি তোমায় ছাড়া আমিও বেঁচে থাকতে পারবো না। তারপর রিমির কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম, আর রিমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। হঠাৎ কারো কান্নার শব্দে কারণে ঘুম ভেঙে গেল। আমি তাড়াতাড়ি উঠে দেখি রিমি আমার পাশে বসে কান্না করছে। কি হয়েছে? তুমি আবার কান্না করছো কেন? তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না। আমাকে আর ভালো লাগে না, তাই না? কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? সব জানি। তুমি যদি আমাকে আগের মতো ভালোবাসতে তাহলে সকালে উঠে দেখি আমি বালিশে শুয়ে আছি কেন? এর আগে তো সব সময় আমাকে তোমার বুকে রাখতে, আর আজকে আমাকে তোমার বুকে না রেখে আমাকে বালিশে ঘুমাতে দিলে। আমি এখন পুরনো হয়ে গেছি, তাই তো ভালো লাগে না, তাই না? ওলে আমার বাবুটা বুঝি রাগ করেছে। আমি খেয়াল করিনি তো, আমি ঘুমিয়েছিলাম তাই টের পাইনি। আসো বাবু, আমার বুকে আসো। তোমাকে আর কোনোদিন বালিশে ঘুমাতে দেব না। তাই বলে আমি আবার আমার পাগড়িটাকে বুকে জড়িয়ে নিলাম, আর রিমি আমার বুকে গুটিসুটি মেরে শুয়ে থাকলো। তারপর সকালে উঠে দেখি মা নাস্তা বানাচ্ছে। রিমি দৌড়িয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, মা তুমি নাস্তা তৈরি করছো কেন? আমি আছি তো। দেখো দিনিমা, কোনোদিন থাকতে তার মেয়েকে। তারপর রিমি আর মা একসাথে নাস্তা তৈরি করলো। আমি নাস্তা শেষে অফিসে চলে গেলাম। অফিসে লাঞ্চ টাইমে বসে আছি, তখন হঠাৎ করে একটা আনকমন নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোন রিসিভ করে সালাম দিলাম, কিন্তু সে সালামের উত্তর না দিয়ে বলল, বাবা তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, খুব টেনশন হচ্ছে, তাড়াতাড়ি বাড়ি আয়। তাই বলে ফোনটা রেখে দিল। আমি বুঝতে পারলাম মা ফোন দিয়েছে। আমি তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে আসলাম। এসে যা দেখলাম তা আমি কখনো প্রস্তুত ছিলাম না। আমি রিমি বলে জোরে একটা চিৎকার দিলাম। আমি বাসায় গিয়ে দেখি রিমি অচেতন হয়ে বিছানায় শুয়ে আছে, আর মা রিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাড়াতাড়ি রিমির পাশে গিয়ে রিমির মাথাটা আমার কোলে তুলে নিলাম। মা কি হয়েছে রিমির? ও অচেতন হলো কিভাবে?
বাবা রুম থেকে কিছু পড়ার শব্দ শুনে রুমে এসে দেখি রিমি এভাবে পড়ে আছে। তারপর তোকে ফোন দিলাম। আমি তাড়াতাড়ি ডাক্তার সাহেবকে ফোনে আসতে বললাম। মা বাবা নতুন জায়গা হয়তো কাউকে চিনে না, তাই ডাক্তারকে ফোন দিতে পারিনি। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। ডাক্তার রিমিকে পরীক্ষা করছে আর আমি রিমির পাশে হাত ধরে বসে আছি। ডাক্তার একটা ইঞ্জেকশন দিয়ে দিল আর বাইরে এসে বলল, মেহেদি সাহেব, আপনি মিষ্টি খাওয়ান তাড়াতাড়ি, আপনি বাবা হতে যাচ্ছেন। ডাক্তারের কথা শুনে যে কি পরিমাণ খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। মনে হয় আমার জীবনের সবচেয়ে খুশির খবর এটা। তারপর ডাক্তারকে বিদায় দিয়ে আমি রিমির পাশে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর রিমির জ্ঞান ফিরল। তখনই মা বাবা রুম থেকে চলে গেল। আমার কি হয়েছিল? আমি তখন মাথাটা প্রচণ্ডভাবে ব্যথা হয়ে উঠল। তারপর আর কিচ্ছু মনে নাই। কি হয়েছে বলো আমায়। আর তোমার চেহারা এরকম গম্ভীর হয়ে আছে কেন? সত্যি বলবে আমায়। ডাক্তার বলল, তুমি আর কোনোদিন মা হতে পারবে না। মিথ্যা কথা বললাম রিমিকে সারপ্রাইজ দেব বলে। এবার কান্না করে দিল আর আমাকে জড়িয়ে ধরলো। না, তুমি মিথ্যা বলছো। আমি বিশ্বাস করি না। বলো তুমি মিথ্যা বলছো। আমি তোমাকে কোনো দিন বাবা ডাক শোনাতে পারবো না, তাই না? আর তখন তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তাই না? প্লিজ, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। দরকার হয় তুমি আরেকটা বিয়ে করো, তবু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমায় ছাড়া আমি বাঁচবো না। আমি রিমিকে বুকে জড়িয়ে নিয়ে বললাম, কি সব বলছো তুমি? আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর আমি কাউকে বিয়ে করব না। আমার থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না, কারণ আমি বাবা হতে চলেছি। রিমি এবার আমার বুক থেকে মাথা উঠিয়ে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রিমি এবার জোরে করে কান্না করে দিল আর আমাকে এবার শক্ত করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করে দিল। তুমি কেন আমাকে মিথ্যা বলছো? তুমি জানো কতটা কষ্ট পেয়েছিলাম আমি। আমি মা হতে পারবো না বলে কষ্ট পাইনি। আমি কষ্ট পেয়েছি তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তাই খুব কষ্ট হয়েছিল। তুমি জানো না আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমাকে হারিয়ে ফেলার কষ্ট সহ্য করতে পারবো না। তুমি বলো, আমাকে আর কষ্ট দেবে না? এবার আমিও রিমিকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর আমিও কান্না করে দিয়েছি। হয়তো রিমির কান্না আমি সহ্য করতে পারি না, তাই। তুমি ভাবলে কিভাবে যে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো? তুমি জানো না তোমাকে কতটা ভালোবাসি আমি। আর আজ যদি আমাদের কোনো সন্তানও না হয়, তাহলে আমরা দুজন সারা জীবন একসাথে থাকবো। আমাদের মাঝে কাউকে আসতে দেব না। এই বলে আমি রিমির কপালে একটা চুমু খেলাম আর রিমিকে পরম ভালোবাসায় আমার বাহুডোরে জড়িয়ে নিলাম। এই ছাড়ো, আমি এই মাত্র অফিস থেকে আসলাম, এবার একটু ফ্রেশ হয়ে আসি। না, ছাড়বো না। তোমার বুকে আমি এভাবে সারা জীবন থাকতে চাই। গায়ে সব ধুলাবালি ময়লা লেগে আছে। আমি যাবো আর আসবো, শার্টটা চেঞ্জ করে চলে আসবো। না, তুমি চুপচাপ বসে থাকো, কোথাও যেতে দেব না তোমাকে। তুমি সব সময় অফিসে থাকো, সারা দিন কাছে পাই না। আজ পেয়েছি, আজ তোমাকে ছাড়বো না। কি মেরে বাবা, তবে খুব ভালো লাগে রিমির ভালোবাসাগুলো। সে যখন আহ্লাদি সুরে ছোট ছোট করে কথা বলে, মনে হয় সারা জীবন তার সাথে কথা বলি। এই আমাদের বাবু হবে, তখন আমাদের বাবুটা কোথায় থাকবে? আমাদের মাঝখানে না তোমার ওপাশে? তুমি বলো কোথায় থাকবে? তুমি আমার বাম পাশের বুকে শুয়ে থাকবে আর আমাদের বাবুটা আমার ডান পাশের বুকে শুয়ে থাকবে, ঠিক আছে? না, ঠিক নেই। আমি তোমাকে কারো ভাগ দেব না। এই পুরো বুকটা আমার। আমি কাউকে তোমার বুকে ঘুমাতে দেব না, এমনকি আমাদের সন্তান কেউ না। কি মেরে বাবা, নিজের সন্তানকে হিংসা করে? কি বলছো? সে তো আমার সন্তান, আমি তাকে বুকে জড়িয়ে ঘুমাবো না? না বলছি তো, আমি তোমাকে কাউকে ভাগ দেব না। আর আমাদের সন্তানকে দোলনায় রেখে দেব, আর না হয় তোমার মা বাবার কাছে রেখে দেব। কি? আমাদের সন্তান মা বাবার কাছে ঘুমাবে কেন? যদি তুমি আমাকে রেখে আমাদের সন্তানকে আদর করো, তাই। তুমি শুধু আমাকে আদর করবে, কথা মনে থাকবে তো? থাকবে। পাগলি একটা, তোমাকে রেখে আমি কাউকে আদর করব না। তারপর আমি রিমিকে সরিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খাচ্ছি, তখন মা বলল, বাবা মেহেদি, তুই এবার আমাদের সাথে চল। তোর নিজের বাড়িতে তুই যাবি। আর রিমির শরীরের অবস্থা খুব একটা ভালো না, তাই বলছি কি, আমাদের সাথে চল। আমি বৌমাকে দেখে রাখবো। তাহলে আম্মু, আমি অফিস থেকে ট্রান্সফার নিয়ে কাল সবাই মিলে যাব। রাতের খাবার খেয়ে আমি আর রিমি রুমে চলে আসলাম। আমি শুয়ে পড়লাম আর রিমি কিছু কিছু কাজ করে শুতে চলে এলো। তারপর রিমি আমার বুকে মাথা দিয়ে শুয়ে বলল, আমি প্রায় শুনি অনেক মেয়ে মা হতে গিয়ে মারা যায়। আমিও যদি তাদের মধ্যে পড়ি, তখন তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? চুপ, এরকম কথা আর বলবে না। আর তোমার কিছু হবে না, তোমার পাশে আমি সব সময় থাকবো। তুমি কোনো চিন্তা করো না, শুধু আমাকে ভালোবেসে যাও আর আমাদের বাবুটার দিকে খেয়াল রাখো। তারপর রিমি জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি রিমি সুন্দর করে
বাচ্চাদের মতো গুটিসুটি মেরে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মনে হচ্ছে রিমি তার সবচেয়ে নিরাপদ জায়গা পেয়ে গেছে। আমিও আর রিমিকে ডাকলাম না, ডাকলে রিমির ঘুমটা ভেঙে যাবে। কিছুক্ষণ পর রিমির ঘুম ভেঙে গেল আর আমার দিকে তাকিয়ে দেখে আমি তার দিকে তাকিয়ে আছি। তখন রিমি আমার ঠোঁটে একটা চুমু খেলো আর দুই গালে দুইটা চুমু দিয়ে উঠে পড়লো। আমি ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। ঝিনাইদহ হয়ে আমার অফিস ট্রান্সফার করে চলে আসলাম। আজ রাতেই চলে যাব এখান থেকে। সবাই যে যার ব্যাগ গুছিয়ে নিয়ে রিমির মা বাবার সাথে দেখা করে চলে আসলাম। আজ দীর্ঘ 4 বছর পর নিজের শহরে যাচ্ছি। সবাই মিলে বাসে উঠলাম। মা বাবা এক সিটে আর আমি আর রিমি এক সিটে। রিমিকে জানালার পাশে বসালাম। রিমি আমার হাত জড়িয়ে ধরে বসে আছে। মনে হচ্ছে রিমি ভয় পাচ্ছে। নতুন জায়গায় নতুন লোক কি হবে সেটা ভেবে মনে হয় কিছুটা নার্ভাস ফিল করছে। রিমি, তুমি নতুন জায়গায় নতুন লোকের মাঝে যাচ্ছ, তুমি নার্ভাস ফিল করছো? না, মোটেই না। তুমি সাথে থাকলে আমি সব জায়গায় যেতে রাজি। শুধু তুমি আমার হাতটা শক্ত করে ধরে রেখো। দেখতে দেখতে আমরা ভেতরের দিকে বাসায় পৌঁছালাম। তারপর আমি একটু ঘুমিয়ে নিলাম। হঠাৎ করে নিচে চেঁচামেচির শব্দ শুনে নিচে এসে দেখি কিছু প্রতিবেশী রিমিকে ঘিরে রেখেছে। সবাই তার চেহারার তারিফ করছে, বলছে আহ কি সুন্দর মেয়ে, একদম রাজকন্যা। আমি মিট মিট করে হাসছি। এরপর আমি নিচে আসলাম। সবাই আমাকে দেখে ভালো মন্দ জিজ্ঞাসা করছে। আমি সবার প্রশ্নের উত্তর দিলাম। কিছুক্ষণ পর মা নাস্তা করতে ডাকলো। আমরা নাস্তা করে রুমে আসলাম। রিমি, চলো গুছিয়ে নাও, আজ আমাদের শহরটা ঘুরে বেড়াবো। অনেকদিন পর আসছি তো তাই, আর তোমারও শহরটা চেনা হয়ে যাবে। আমরা দুজন বের হয়ে গেলাম। আমি কাল একটা পাঞ্জাবি পরেছি আর রিমি কাল একটা শাড়ি পরেছে। যখনই আমরা বের হতে যাব তখনই মা ডাকলো। হাতে দেখি একটা থালা। মা কাছে এসে বলল, আমার ছেলে আর মেয়ের দিকে যেন আরো নজর না পড়ে। আসলে যেই দেখবে তারই নজর পড়বে, কারণ আমরা ম্যাচিং করে ড্রেস পরেছি। খুব সুন্দর লাগছে রিমিকে। তারপর আমরা সেই কলেজে আসলাম যেখানে আমি পড়তাম আর অনিকার সাথে পরিচয় হয়েছিল। সেই বড় আম গাছটা এখনো সেইভাবেই আছে। তারপর আসলাম নদীর পাড়ে। এখানে আমি আর রিমি ঘুরতে আসতাম। আমরা একটা রেস্টুরেন্টে আসলাম। যেই ঢুকতে যাব আর আমার সামনে চেয়ারে অনিকা বসে আছে, যা আমি কোনোদিন আশা করিনি। তাকে আমার দেখলে কেমন ভয় করে, যেন অনিকার কারণে আমি আবার যদি রিমিকে হারিয়ে ফেলি। আমি এখনো অনিকাকে ঘৃণা করি, প্রচন্ড ঘৃণা করি। তার চেহারা আমার কাছে অসহ্য লাগছে। তারপরে আমি রিমি যে বাইরে চলে আসতে যাব তখনই অনিকা আমাকে ডাকলো। আমি না শোনার ভান করে রিমিকে নিয়ে চলে আসতে যাব, তখনই অনিকা আমার সামনে এসে দাঁড়ালো। আপনি এরকমভাবে আমাদের পথ আটকালেন কেন? কি চান আপনি? প্লিজ মেহেদি, আমার কথাটা শোনো একবার। শুধু একটা কথা বলবো, তারপর আর তোমাকে কোনো দিন ডিস্টার্ব করবো না। বলেন, কি বলবে? আমি জানি তোমার সাথে আমি কত বড় অন্যায় করেছি। আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো। আমার জন্য তুমি এত বছর তুমি তোমার আপনজনের অবহেলা পেয়েছো। আমি জানি তুমি আমাকে অনেক ঘৃণা করো, আমাকে তুমি একদমই সহ্য করতে পারো না। কিন্তু আমি যদি সেদিন একটু সাহস দেখাতাম তাহলে হয়তো রিমির জায়গায় আমি থাকতাম। কিন্তু আমার কপালটাই খারাপ, আমি তোমাকে এখনো আগের মতো ভালোবাসি। তবে তুমি চিন্তা করো না, আমি তোমাদের মাঝে দেওয়াল হয়ে দাঁড়াবো না। শুধু আমাকে একবার ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসা নিয়ে দূরে সরে যাব আর কোনোদিন তোমার সামনে আসবো না। এই বলে অনিকা কান্না করতে করতে চলে গেল। আমি আর রিমি ওখান থেকে চলে আসতে যাব, তখনই দেখি আনিকার বড় ভাই সেখানে দাঁড়িয়ে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হয় আমাকে একা পেলে চিবিয়ে খেয়ে ফেলতো। আমি তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। তারপর বাড়ি এসে রিমিকে রেখে চলে গেলাম আমার জানের জিগের দোস্ত রাজুর কাছে। আমি রাজুর বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর দরজা খুলে দিল। দরজা খুলল রাজুর মা। আন্টি কেমন আছেন? আমাকে চিনতে পারছেন? আমি মেহেদি। এইবার রাজুর মা খুব খুশি হয়ে, বাবা, তুই কতদিন পরে এলি? সেই চলে গেলি আর ফিরে আসলে না। আন্টি রাজু কই? রাজু তার রুমে আছে, যাও দেখা করে আসো। আমি রাজুর রুমে গিয়ে দেখি রাজু চোখ বন্ধ করে হেডফোনে গান শুনছে। আমি আস্তে আস্তে রাজুর কাছে গিয়ে রাজুকে একটা চড় মারলাম আস্তে করে। রাজু ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে পড়ল। আর রাজু সামনে তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। রাজু দৌড়িয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস দোস্ত? তুই চলে যাওয়ার পর থেকে আমি আড্ডা মারা বন্ধ করে দিছি। তুই না থাকলে কিভাবে মজা হবে বল? এবার থেকে আবার আড্ডা হবে। আমি চলে আসছি না? চল আগে ভাবির সাথে দেখা করে আসি। চলো, কিন্তু ভাবিকে পেয়ে যেন আমাকে ভুলে যাস না শালা। তারপর দুজনে চলে আসলাম আমাদের বাসায়। তারপর রুমে ঢুকে দেখি রিমি কাপড় গুছিয়ে আলমারিতে রাখছে।
আমি পিছন থেকে গিয়ে রিমিকে জড়িয়ে ধরলাম। রিমি ভয় পেয়ে বলল, এভাবে কেউ জড়িয়ে ধরে? আমি তো ভয় পেয়ে গেছি। তারপর আমি রাজুর সাথে রিমির পরিচয় করিয়ে দিলাম। এভাবে আমাদের সুখের সংসার চলতে থাকলো। তবে এখন আর অনিকাকে দেখা যায় না, আর ডিস্টার্বও করে না, কিন্তু আমার মনে হয় কেউ আমার পিছু দিচ্ছে। এভাবে আমার আর রিমির সংসার 8 মাস চলে গেল। আজ আমি অফিসে বসে কাজ করছি, তখন আমার বাবা ফোন দিয়ে বলল, রিমিকে হাসপাতালে নেওয়া হয়েছে। রিমির ডেলিভারি পেইন উঠেছে। তাই আমিও সবকিছু ফেলে তাড়াতাড়ি হাসপাতালে চলে আসলাম। এসে দেখি রিমিকে ওটিতে নেওয়া হয়েছে। আমি বাইরে অপেক্ষা করছি, খুব টেনশন হচ্ছে। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। আমি সাথে সাথে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার, কি হয়েছে আমার রিমির? আপনি কিছু বলছেন না কেন? মেহেদি সাহেব, আপনার মেয়ে হয়েছে আর বাচ্চার মা সরি। তাই বলে ডাক্তার চলে গেল। আমি সাথে সাথে সেখানে চুপ করে বসে পড়লাম। আমার মাথা কিছু কাজ করছিল না। কি করব আমি? কিভাবে থাকবো রিমিকে ছাড়া? তারপর আমি দৌড়িয়ে রিমির কাছে গেলাম। যে দেখি রিমি চোখ বুজে শুয়ে আছে। আমি রিমিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলাম। তুমি কথা দিয়েছিলে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, তাহলে কেন চলে গেলে? আমি কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া? আমি রিমিকে জড়িয়ে ধরে কান্না করছি। তারপর হঠাৎ করে কেউ আমাকে জড়িয়ে ধরলো আর বলছে, তোমাকে ছেড়ে কোথাও যাব না পাগল। এবার চোখ খুলে তাকিয়ে দেখি রিমি আমাকে জড়িয়ে ধরে আছে, আর রিমি আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। তারপর আমি রিমিকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম, আর কোনোদিন রিমিকে হারিয়ে যেতে দেব না। তারপর রিমিকে এক ঝাটকায় সরিয়ে দিয়ে বললাম, তুমি আমার সাথে এরকম অভিনয় করলে কেন? তুমি আমাকে কষ্ট দিয়ে খুব মজা পাও, তাই না? তুমিও একদিন আমার সাথে মজা করেছিলে, মনে আছে? আমিও সেদিন অনেক কান্না করেছিলাম, তাই আজকে আমি প্রতিশোধ নিলাম। এরকম মজার কোনোদিন করবে না তুমি, জানো কত কষ্ট পেয়েছি। তারপর আমার রাজকন্যাকে কোলে নিয়ে বললাম, দেখেছো, আমি বলেছিলাম না আমাদের তোমার মতো একটা রাজকন্যা হবে। তারপর আমার রাজকন্যাকে একটা চুমু দিয়ে রিমির কপালে একটা চুমু দিলাম। কিছুদিন পর আমি রিমিকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসলাম। তারপর রাতে ঘুমাতে গিয়ে রিমির পাগলামি দেখে আমি না হেসে পারলাম না। রিমি আমাদের মেয়েকে নিয়ে বাইরে যাচ্ছে। তখন আমি বললাম, এই জিনাতকে কোথায় নিয়ে যাচ্ছ? কেন? আব্বু আম্মুর কাছে রেখে আসতে যাচ্ছি। না, তুমি আমার মেয়েকে আমার পাশে রাখো, আমাদের মাঝখানে আমার মেয়ে থাকবে। রিমি এবার রেগে বলল, কি বললে? তোমাকে আমি প্রথমে বলেছিলাম না তোমার আমার মাঝে কেউ থাকবে না, এমনকি আমাদের সন্তানও না। তোমার বুকে মাথা না রাখলে আমার ঘুম আসে না, তুমি জানো না? ওকে, তাহলে তুমি মাঝখানে থাকো আর জিনাতকে তোমার ওই পাশে রাখো। তারপর রিমি আমার পাশে শুয়ে পড়লো আর জিনাত রিমির পাশে শুয়ে পড়লো। তারপর রিমিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রিমির কপালে আর আমার ছোট পরিটার কপালে একটা চুমু দিয়ে অফিসে চলে আসলাম। আজ অফিসে কিছু কর্মচারী নিয়োগ হবে। আমি আমার ডেস্কে বসে আছি। তখন আমাদের ম্যানেজার একটা মেয়ের সাথে পরিচয় করিয়ে দিল আর বলল, আজ থেকে এ তোমার আন্ডারে কাজ করবে। মেয়েটির নাম তনিমা। তনিমার দেখতে বেশ সুন্দরী, তবে আমার রিমির থেকে বেশি না। আমি তনিমার সাথে পরিচয় হয়ে নিয়ে তনিমার কাজ বুঝিয়ে দিয়ে নিজের ডেস্কে এসে বসলাম। আমার ডেস্ক থেকে তনিমার ডেস্ক দেখা যায়। কিছুক্ষণ পর তনিমার দিকে তাকিয়ে দেখি তনিমা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এসব দেখে মনোযোগ না দিয়ে আমার কাজ করতে থাকলাম। এভাবে আমার রিমির আর আমার ছোট পরিটার সংসার চলতে থাকলো। আজ আমার মেয়ের বয়স 1 বছর। এই 1 বছরে রিমির আর আমাদের মেয়ে জিনাতের পাগলামি দেখে কিভাবে যে সময় চলে গেল। আর এদিকে অফিসে তনিমা এখন আমার দিকে সব সময় তাকিয়ে থাকে, কারণে অকারণে আমার সাথে আমার ডেস্কে আসে। আজ অফিস থেকে বাড়ি আসতে যাব, তখন তনিমা আমাকে কফি খাওয়ার জন্য বলল। আমিও মানা করতে পারলাম না। সব সময় অফিস বাড়ি করতে করতে আমারও কেমন অধৈর্য হয়ে গেছে, তাই আমিও রাজি হয়ে গেলাম। কফি শপ থেকে তনিমাকে বিদায় দিয়ে আমি বাড়ি চলে আসলাম। কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আমার মা দরজা খুলে দিল। আমি বেশ অবাক হলাম, কারণ এই পর্যন্ত প্রতিদিন রিমি দরজা খুলে দেয়। মা, তুমি দরজা খুলছো কেন? রিমি কই? রিমি উপরে আছে, মনে হয় শুয়ে আছে, তাই আমি দরজা খুলে দিলাম। আমি উপরে গিয়ে দেখি জিনাত ঘুমিয়ে আছে। বেশ অবাক হলাম, কারণ আমি আসার আগে কোনোদিন রিমি জিনাতকে ঘুমাতে দেয় না। আর রিমিকে কোথাও দেখা যাচ্ছে না। সব জায়গায় খুঁজলাম, কিন্তু পেলাম না। এবার আমি ছাদে উঠে দেখি রিমি ছাদের এক কোনায় চুপটি করে দাঁড়িয়ে আছে। আমি রিমিকে ডাক দিলাম। রিমি আমার ডাক শুনে রিমি তাড়াতাড়ি করে তার চোখ মুছে দিল। কি ব্যাপার, তুমি এত রাতে ছাদে কেন? তাই বলে রিমিকে আমার দিকে ফিরালাম। দেখি রিমির চোখ লাল হয়ে আছে, মনে হয় কান্না করেছে। না, আমার কিচ্ছু হয়নি, চলো নিয়ে চলো। এই বলে রিমি আগে আগে নিচে নেমে গেল।
মেহেদি বেশ অবাক হলো, কারণ আমি অফিস থেকে বাড়ি আসলে আগে রিমি আমাকে জড়িয়ে ধরে আমার গালে একটা চুমু দেয়। কিন্তু আজ রিমির কি হলো যে সব ভুলে গেছে? রাতে সবাই একসাথে খেয়ে যখন ঘুমাতে যাব, তখন দেখি রিমি ওই পাশে শুয়ে আছে আর জিনাত আমাদের মাঝখানে শুয়ে আছে। আমি রিমির এমন পরিবর্তন দেখে খুব অবাক হলাম। কি হয়েছে রিমি তোমার? তুমি আজ ওপাশে শুয়ে পড়লে কেন? না, কিচ্ছু হয়নি, এমনি ভালো লাগছে না, তাই এদিকে শুয়ে পড়লাম। তাই বলে রিমি অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। আমি বেশ অবাক হলাম, কারণ রিমি এই পর্যন্ত যতবারই মন খারাপ হয় ততবারই আমাকে জড়িয়ে ধরে ঘুমাতো। তবে আজ কি হলো রিমির? এভাবে আমার সারা রাত ঘুম আসলো না। সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি পাশে নেই। রিমি এরকম করছে কেন? আমাকে অবহেলা করছে কেন? আমাকে এড়িয়ে চলছে কেন? কি হয়েছে রিমির? তাই বলে আমি ফ্রেশ হতে চলে গেলাম। তারপর নাস্তা করে অফিসে যাব, তখন রিমি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে চুমু খায়। কিন্তু আজ কেন আসলো না? আমি কিছুই বুঝতে পারছি না। আমি রিমিকে ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। তাই আমি কিচেনে গেলাম, গিয়ে দেখি রিমি রান্না করছে। কি হলো, তুমি শুনতে পারছো না? তুমি কখন থেকে ডাকছি, শুনতে পারছো না? দেখছো না কাজ করছি, তাও আবার এত ডাকার কি হলো? আমার বুকের মধ্যে কেমন একটা ব্যথা হয়ে উঠলো রিমির এমনভাবে কথা শুনে। রিমি আমার সাথে এমনভাবে কথা বলছে কেন বুঝতে পারছি না। তারপর নাস্তা না করে অফিসে চলে আসলাম। আমার কোনো কাজে মন বসছে না। রিমির মাঝে কেন এমন পরিবর্তন হলো, খুব খারাপ লাগছে আমার। তখন দেখি তনিমা আসলো আমার ডেস্কে। কি ব্যাপার মেহেদি সাহেব, এমন মন খারাপ কেন? মুখটা মলিন করে বসে আছেন। না কিছু হয়নি, এমনি বসে আছি। কিছু বলবেন? না কিছু না, আপনি মুখ কালো করে বসে আছেন তাই জিজ্ঞেস করলাম। আপনার যেহেতু মন খারাপ, তাই চলেন বিকালে নদীর পাড় থেকে ঘুরে আসি, মনটা ভালো হয়ে যাবে। আসলে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। ওকে, তাহলে অফিস শেষে নদীর পাড়ে ঘুরতে যাবা নেই? তাই বলে তনিমা চলে গেল আর আমি আমার কাজে মন দিলাম। আমি দুপুরে লাঞ্চের জন্য অপেক্ষা করছি, কিন্তু রিমি এখন আমাকে ফোন কেন করলো না? আগে যতক্ষণ না আমি লাঞ্চ করব ততক্ষণ রিমি ফোন দিয়েই যাবে। কিন্তু আজ কি হলো রিমির? রিমির এমন পরিবর্তন আমি মেনে নিতে পারছি না। আমি আর দুপুরে লাঞ্চ করলাম না। বিকালে অফিস শেষ করে ডেস্কে বসে আছি, তখন তনিমা আসলো আর আমি তনিমার সাথে একটা রিকশায় করে নদীর পাড়ে এলাম। আমি আর তনিমা পাশাপাশি হাঁটছি। তখন তনিমা পা পিছলিয়ে পড়ে যাচ্ছিল। আমি কোনোভাবে তাকে ধরে ফেলে আর রিমিও আমার গলা জড়িয়ে ধরে রাখে। তারপর তনিমাকে সরিয়ে আরো কিছুক্ষণ ঘরে যে যার বাড়ি চলে আসলাম। আমি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম, কিন্তু এত দেরি তো কোনোদিন হয় না। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। আমি আবার কালকের মতো অবাক হলাম। আমি আম্মুর সাথে কথা বলে উপরে চলে আসলাম। এসে দেখি আমাদের মেয়ে জিনাত নিচে ঘুমিয়ে আছে আর রিমি বিছানায় এক কোণায় বসে বসে মাথা নিচু করে কান্না করছে। আমি তাড়াতাড়ি করে জিনাতকে বিছানায় শুইয়ে দিলাম। তারপর রিমির কাছে গেলাম। রিমি, তুমি কাঁদছো কেন? আর জিনাত নিচে শুয়ে আছে কেন? জিনাতের তো ঠান্ডা লাগবে। আর কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? আর তোমার মধ্যে এত পরিবর্তন কিভাবে আসলো? তুমি আজ লাঞ্চের সময় আমাকে ফোন করনি কেন? আর দরজা মা খুলে দেয় কেন? কি হয়েছে তোমার, বলবে তো আমায়? পরিবর্তন আমার না, তোর হয়েছে। আমাকে এখন ভালো লাগে না বললেই হতো। কেন আমার জীবন নিয়ে খেলা করছিস? কি দোষ করেছি আমি যে আমার সাথে তুই এমন করবি? তোকে তো আমি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, তাহলে কেন তুই অন্য মেয়ের সাথে লুতুপুতু করিস? তোর কাছে তো শুধু আমি কিচ্ছু চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছি। আর তুই কি না নিজের ঘরের বউ রেখে অন্য মেয়ের সাথে লুতুপুতু করিস? তুই এরকম লুচ্চা ছেলে আমি আগে জানলে কোনো দিন তোকে বিয়ে করতাম না। আমি এবার রিমিকে জোরে একটা চড় মারলাম, কারণ রিমি যা বলছে আমি সব সহ্য করতে পারবো না। কিন্তু লুচ্চা বলেছে তাই আর নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারিনি, তাই একটা চড় মারছি। দেখো রিমি, একদম আবল তাবল কথা বলবে না। আর তুমি কি বললে আমি অন্য মেয়ের সাথে লুতুপুতু করছি, তাই না? তুমি ভাবলে কিভাবে আমি অন্য মেয়ের সাথে লুচ্চামি করছি? অন্তত তোমার মুখ থেকে আমি এ কথা আশা করিনি। তোমার কোথাও ভুল হচ্ছে রিমি। আমি তোমাকে ছাড়া কোনো মেয়েকে ভাবতে পারি না। আর তুমি বলছো আমাকে আর ভালো না লাগলে ছেড়ে দাও। আমি একদম আবল তাবল কথা বলছি না, আমি যা বলছি সব সত্যি কথা। এখন উচিত কথা বলছি তো তাই গায়ে লাগছে, তাই না? যদি আমাকে আর ভালো না লাগে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে সেই মেয়েকে বিয়ে করে নাও, তাহলে তোমাদের মাঝে আর আমি বাধা হয়ে দাঁড়াবো না। আমি আমার মেয়ে নিয়ে চলে যাব তোমাদের জীবন থেকে, তাহলে কেউ বাধা দেবে না। তাই বলে রিমি বিছানায় অন্যদিকে মুখ করে শুয়ে পড়লো। আর আমি রিমির কথা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমার মাথা কোনো কাজ করছে না, চোখ দিয়ে অনবরত পানি বের হয়ে যাচ্ছে। তারপর আমি ছাদে চলে আসলাম। আজ আমার কষ্টটা সবচেয়ে বেশি। মনে হচ্ছে পৃথিবীর সব কষ্ট আমার মধ্যে বিরাজ করছে। খুব কষ্ট হচ্ছে রিমির কথা শুনে। রিমি আমাকে সন্দেহ করলো, রিমি আমাকে লুচ্চা ছেলে বলল।
আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে রিমি আমাকে এমন বলবে। তারপর আমি নিচে গিয়ে দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসলাম। আজ অনেক দিন পর সিগারেট খাচ্ছি। যদি মনে কষ্টগুলো যদি এইভাবে ধোয়ার সাথে বের করতে পারতাম, তাহলে পৃথিবীতে আর কারো কষ্ট হতো না। রিমিকে আমি অনেক ভালোবাসি। রিমি আমাকে সন্দেহ করলো। আমার ভাবতে কষ্ট হচ্ছে যে রিমি আমার সাথে এমন ব্যবহার করলো। তারপর সব সিগারেট শেষ করে রাত 2টার দিকে রুমে আসলাম। দেখি আমার পরীটা ঘুমিয়ে আছে। আমি আস্তে আস্তে করে জিনার কপালে একটা চুমু খেলাম, আর রিমির কপালে চুমু খেয়ে আমি নিজের জায়গায় শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সকাল 10টা বাজে, আর রিমি, জিনাত কেউ নেই পাশে। আজ রিমি আমাকে ডাকলো না অফিস যাওয়ার জন্য। কিছুক্ষণ বিছানায় বসে রিমির কথা ভাবছিলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি জিনাত তার দাদির সাথে খেলা করছে, আর রিমি রান্নাঘরে রান্না করছে। আমি নিচে আসতেই মা বলল, মেহেদি, আজ অফিস যাসনি বাবা? না মা, আজ শরীরটা ভালো লাগছে না, তাই আজ যাইনি। তারপর কিচেনে চলে গেলাম। গিয়ে দেখি রিমি দাঁড়িয়ে আছে। আমি পিছন থেকে রিমিকে জড়িয়ে ধরলাম, কিন্তু রিমি আমাকে এক ঝটকে সরিয়ে দিল। তারপর রিমি আমাকে 1 কাপ চা দিয়ে কিচেন থেকে বেরিয়ে পড়ল। রিমির এমন আচরণে অনেক কষ্ট পেলাম, আর বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব করলাম। আমি চা না খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রিমি বিছানা গোছাচ্ছে। রিমি, সরি কালকে তোমার গায়ে হাত উঠানোর জন্য। আসলে কাল মাথাটা রিমি আমাকে কিছু বলতে না দিয়ে মুখে একরাশ বিরক্তি ভাব নিয়ে এসে রুম থেকে হনহন করে চলে গেল। রিমি সকাল থেকে আমার সাথে একবারও কথা বলেনি, তাই আমিও রাগ করে বাইরে চলে আসলাম। সারাদিন বাইরে কাটিয়ে দিয়ে রাত 11টার সময় বাড়ি আসলাম, কিন্তু রিমি আমাকে একবারও ফোন করলো না। কোথায় আছি, কিছু খেয়েছি কিনা। মনে হচ্ছে সবকিছু ছেড়ে আমি কোথাও চলে যাই, যেখানে কোনো প্যারা নেই। রাতে বাড়ি এসে দেখি রিমি আর আমার ছোট পরীটা শুয়ে আছে। রিমি আমাকে দেখে অন্য দিকে শুয়ে পড়ল, আর আমি জিনাতকে একটু কোলে চুমু খেয়ে জিনাতকে শুয়ে দিলাম। রিমি, আমার ক্ষুধা লাগছে, আমার খাবার কই? রিমি কোনো কথা বলছে না, চুপচাপ শুয়ে আছে। তাই আমি আর কিছু না বলে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি, কি দোষ করেছি যে রিমি আমাকে এত বড় সাজা দিচ্ছে। রিমির অবহেলা আমার সহ্য হচ্ছে না। আপনজনের অবহেলাগুলো অনেক কষ্টদায়ক হয়, যা সহ্য করার মতো মন আমাদের দেয়নি। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করে অফিসে চলে আসলাম। অফিসের কাজে কোনো রকম মন বসছে না, তাই আনমনে বসে রইছি। অফিস শেষে রিক্সার জন্য বাইরে দাঁড়িয়ে আছি, তখন তনিমা রিক্সা নিয়ে আসলো। এসে বলল, মেহেদি সাহেব, আমার সাথে এক জায়গায় একটু যেতে পারবেন? খুবই দরকারি কাজ। প্লিজ চলেন, আপনি গেলে খুবই ভালো হয়। আমি যাব না। আমাকে জোর করে নিয়ে গেল। হঠাৎ করে রিক্সা থেমে গেল। আমি তাকিয়ে দেখি একটা হোটেলের নিচে দাঁড়িয়ে আছি। তারপর তনিমা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল, আর বলল, আমার এক কাজিনের সাথে দেখা করতে এসেছি, কিন্তু দেখা হয়নি, তাই আমরা আবার বেরিয়ে আসলাম। তারপর তনিমা আমাকে জোর করে ডিনার করালো। আমি আর কিছু বললাম না। তারপর ডিনার করে বাড়ি এসে কলিং বেল বাজালাম, আর দেখলাম বাবা দরজা খুললো। বাবা, কেমন আছো তুমি? আর কখন আসলে তুমি? বাবা চাকরির কারণে বাইরে থাকে। বাবা কোনো কথা না বলে আমার গালে সজোরে 2টা চড় মারলো। তুই এইরকম আমি কোনোদিন ভাবতেই পারিনি। তোকে ছেলে হিসেবে পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে। তারপর বাবা চলে গেল। আমি মায়ের কাছে গেলাম, কিন্তু মা কোনো কথা না বলে আমার সামনে থেকে চলে গেল। আমি কিছুই বুঝতে পারছি না। তারপর আমি রুমে গিয়ে দেখি রিমি তার সব জামা কাপড় ব্যাগে গুছাচ্ছে, সাথে জিনাতের কাপড়গুলো। কি হলো রিমি, তুমি ব্যাগ গুছাচ্ছ কেন? কোথায় যাবে তুমি? আর কি হয়েছে, তুমি কান্না করছো কেন? কি হয়েছে শুনতে চাও? তুমি সব কিছু জেনেও নাটক করছো। তুমি আমার সাথে নাটক করেছো, তুমি আমাকে ধোকা দিয়েছো। তোমার মতো একটা ধোকাবাজ ছেলের সাথে আমি আর থাকতে চাই না। আমি আজই চলে যাচ্ছি। তুমি আমাকে একবার বলতে পারতে আমাকে তোমার পছন্দ না। আমি হাসি মুখে চলে যেতাম তোমার জীবন থেকে। শুধু এত নাটক করার কোনো দরকার ছিল না। তুমি তাকে নিয়ে একসাথে রিকশায় উঠেছো, নদীর পাড়ে ঘুরতে গেছো, তাকে জড়িয়ে ধরেছো, তার সাথে হোটেলে গিয়েছো। ছি 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 মেহেদি, অন্তত তোমার দ্বারা আমি এসব কাজ আশা করিনি। কি বলছো সব? আমি কেন অন্য মেয়ের সাথে হোটেলে যাব, নদীর পাড়ে যাব, আর কাকে জড়িয়ে ধরেছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি জানি তুমি এরকম কথা বলবে। তুমি এখনো আমার সাথে নাটক করছো। তাহলে এগুলো কি বলো? এগুলো সব কি নাটক? তাই বলে রিমি আমার সামনে কিছু ছবি ছুড়ে দিল। আমি ছবিগুলো দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার চোখ কপালে উঠে গেছে। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। রিমি যেই ছবিগুলো আমার সামনে রাখলো সেগুলো সব আমার আর তনিমার পিক ছিল। আমি আর তনিমা একসাথে রিকশায় বসে আসি। তারপর আমি তনিমাকে জড়িয়ে ধরে আসি,
আমি আর তরিমা একটা হোটেলে একটা রুমে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছি। আমার মাথা কেমন চক্কর দিয়ে উঠলো। আমি তরিমার সাথে ঘুরে বেরিয়েছি, সেগুলোকেও ছবি তুলে রিমির কাছে দিছি। আর রিমি সেগুলো দেখে ভুল বুঝলো। আর হোটেলের পিকটা এটা এডিট করা, কারণ আপনারা তো জানেন। রিমি, তুমি এগুলো দেখে তুমি আমাকে সন্দেহ করছো? তনিমা আমার অফিসের কলিগ, তার সাথে একটু ঘুরতে গিয়েছিলাম। আর এই ছবিটা সম্পূর্ণভাবে এডিট করা, কারণ আমি আর তনিমা তার এক কাজিনের সাথে দেখা করতে গেছিলাম। আর কেউ চুপি চুপি ছবি তুলে এডিট করেছে। তুমি বিশ্বাস করো রিমি, তনিমা আমার কলিগ আর ফ্রেন্ড, তার বিষয় আর কিছুই না। কেউ প্ল্যান করে আমাদের সংসারটা নষ্ট করতে চাইছে। এত কিছু হওয়ার পরও তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? রিকশায় চড়া, জড়িয়ে ধরা, তাহলে সব এডিট করা বলো? রিমি, তুমি বিশ্বাস করো, আমার আর তনিমার মধ্যে সেরকম কিছুই নাই। তুমি বোঝার চেষ্টা করো রিমি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমার জায়গায় আমি অন্য কাউকে জায়গা দেব তুমি ভাবলে কিভাবে? আমি অত কিছু শুনতে চাই না। আমি তোমার কাছে আর থাকবো না। তুমি একটা বিশ্বাসঘাতক। তোমাকে বিয়ে করে, তোমাকে বিশ্বাস করে ভুল করেছি আমি। তোমাকে আমি কি দেইনি? তোমাকে নিজের জীবনের চাইতেও আমি বেশি ভালোবাসতাম। আমি তো তোমার কাছ থেকে বেশি কিছু চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছি। আর ঘুমানোর জন্য তোমার বিশ্বস্ত বুকটাই চেয়েছিলাম। কেন তুমি এরকম করলে? আমি মনে হয় তোমাকে তোমার মতো ভালোবাসতে পারিনি। ওই মেয়েটা মনে তোমাকে খুব ভালোবাসে, তাই না? তবে তুমি চিন্তা করো না, তোমার আর তনিমার মধ্যে আমি বাধা হব না। পারলে আমাকে ক্ষমা করে দাও। তোমাকে নিজের করে রাখতে পারলাম না। বলে রিমি ব্যাগ আর জিনাতকে নিয়ে চলে গেল। আমি রিমিকে কয়েকবার ডাকলাম, কিন্তু রিমি শুনল না, সোজা রুম থেকে চলে গেল। রিমির কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তুমি আমার কথা বিশ্বাস করলে না রিমি? তোমার দেখাটাই তুমি সত্য মনে করে নিলে। এর পিছনে আসল ঘটনাটা তুমি না জেনেই আমাকে ছেড়ে চলে গেলে। তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি। তোমার মেহেদি শুধু তোমাকেই ভালোবাসে, আর কাউকে না। হঠাৎ দেখি রিমি আবার রুমে আসলো। আমি রিমিকে দেখে মনে একটু শান্তি পেলাম। হয়তো রিমি তার ভুল বুঝতে পেরেছে। আমি চোখ মুছে রিমির দিকে তাকালাম। রিমি দৌড়িয়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও রিমিকে জড়িয়ে ধরলাম। আমি জানতাম তুমি ফিরে আসবে, কারণ তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আর তুমিও পারবো না আমাকে ছেড়ে। হঠাৎ রিমি আমাকে এক ঝটকায় দূরে সরিয়ে দিল, আর কাছে সে আমার কপালে একটা চুমু দিয়ে আবার চলে গেল। আমি এক জায়গায় নীরব হয়ে দাঁড়িয়ে আছি। আমার হাঁটার কোনো শক্তি নেই। আমি বিছানার উপর বসে পড়লাম, আর কান্না যেন থামছে না, অনবরত চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। তারপর রুমে মা আসলো। তোর জন্য আমার মেয়েটা আজ বাড়ি থেকে চলে গেল। তোকে নিজের ছেলে ভাবতেও লজ্জা হচ্ছে। তুই কেমন করে পারলি এমন একটা কাজ করতে? রিমি তোকে কত ভালোবাসে, আর তুই বাইরের একটা মেয়ের সাথে। ছি ছি। মায়ের পা জড়িয়ে ধরে, মা তুমি বিশ্বাস করো, ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমরা আমাকে ভুল বুঝছো। আমি শুধু রিমিকে ভালোবাসি। রিমিকে ছাড়া আমি থাকতে পারবো না মা। আমার জন্য রিমি আমাকে ভুল বুঝলো। আমাকে ক্ষমা করে দাও মা। তোকে বিশ্বাস করতেও আমার ভয় হচ্ছে। তুই যেদিন আমার মেয়েটাকে ফেরত নিয়ে আসবি, সেদিন আমি তোকে ক্ষমা করব, তার আগে না। তাই বলে মা রুম থেকে চলে গেল। আর আমি বসে বসে অযথরায় কান্না করছি। মা তুমিও আমাকে ভুল বুঝলে। আমি এই আপনজনের অবহেলা আর সইতে পারছি না। তারপর না খেয়েই ছাদে চলে আসলাম। আজ জ্যোৎস্নার রাত কত সুন্দরভাবে আলো ছড়িয়ে দিচ্ছে। শুধু আমার মনের ভিতর অন্ধকার হয়ে আছে, আর সেখানে ঘুরে বেড়াচ্ছে কারো ভুল বুঝে ছেড়ে যাওয়ার কষ্ট, আর কারো অবহেলা। সারা রাত চাঁদের দিকে তাকিয়ে রাতটুকু পার করে দিলাম, আর অনবরত চোখ দিয়ে পানি পড়ছে। খুব কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে এই জীবনটা যদি এখনই থেমে যেত, তাহলে আমাকে আর কষ্ট পেতে হতো না। এভাবে রিমির কথা ভাবতে সকাল হয়ে গেছে। এখনো ছাদে বসে আছি। আজ আর অফিস যাব না। কি হবে অফিসে গিয়ে? যার সুখের জন্য চাকরি করতাম, সেই যদি আজ না থাকে, তাহলে কি হবে অফিস গিয়ে? সারাদিন রুমে বসে কাটিয়ে দিলাম। কাল সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই বিকেলের সময় একটু নিচে গিয়ে দেখি মা বসে আছে। মা কিছু খেতে দাও, খুব ক্ষুধা হয়েছে। রান্না হয়নি আগে। তুই আমার মেয়েটাকে নিয়ে আসবি, তারপর তুই এই বাড়ির খাবার পাবি, তার আগে না। আমি আমার রুমে চলে আসলাম। খুব কষ্ট হচ্ছে মার কথা শুনে। অনেক শূন্য শূন্য লাগছে রিমিকে ছাড়া। রিমিকে ছাড়া আমার জীবন শূন্য। রিমিকে আমার কাছে ফিরে নিয়ে আসতেই হবে। আমি তখনই শার্ট প্যান্ট চেঞ্জ করে বাইরে বেরিয়ে আসল উদ্দেশ্যে রিমিদের বাড়িতে। আগে কিছু খেয়ে নিতে হবে।
তাই একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবার খেয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে। একটা টিকিট কাটলাম ঝিনাইদহ টু চাঁদপুর। কিছুক্ষণ পর বাস চলে আসলো। আমি বাসে উঠে বসে পড়লাম। বাস চলতে থাকলো আর আমি রিমির কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। হঠাৎ বাসের হেলপারের কথায় ঘুম ভেঙে গেল। চাঁদপুরে চলে এসেছি, আমার সেই পরিচিত শহর যেখানে রিমির ভালোবাসা পেয়েছিলাম। আমি হাঁটতে হাঁটতে রিমিদের বাসার সামনে চলে এসেছি। রিমিদের বাসায় কলিং বেল বাজলাম। কিছুক্ষণ পর রিমি মা দরজা খুলে দিল। বাবা মেহেদি, তুমি এখন এই সকালবেলা? তারপর আমি সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করলাম। রিমির মার সাথে কিছু কথা বলে আমি রিমির রুমে গিয়ে দেখি রিমি হাঁটু ভাঁজ করে মাথা নিচু করে বসে আছে। আমি রিমিকে ডাক দিলাম। রিমি মাথা তুললো। আমি রিমিকে দেখে রীতিমতো ভয় পেয়ে গেছি। রিমির চোখ লাল হয়ে আছে আর চোখ দুটা ফুলে আছে, আর আমার ছোট রাজকন্যা বিছানায় ঘুমিয়ে আছে। তুমি এখানে কি করতে এসেছো? তোমার মতো একটা বিশ্বাসঘাতকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কেন এসেছো তুমি এখানে? তোমাকে নিয়ে যেতে এসেছি রিমি, তুমি প্লিজ চলো আমার সাথে। তোমাকে ছাড়া আমার জীবনটা একদম শূন্য শূন্য লাগছে। কাল সারা রাত ঘুমাইনি, তুমি পাশে ছিলে না তাই। কাল সারাদিন কোনো খাবার খাইনি, শুধু তুমি পাশে নাই। প্লিজ চলো আমার সাথে। তোমাকে ছাড়া জীবনটা কেমন অসম্পূর্ণ লাগছে। আজ সারাদিন তোমার কথা ভেবেছি, তুমি কখন ফিরে আসবে আমার কাছে। প্লিজ তুমি চলো আমার সাথে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তোমার কোনো কথা বিশ্বাস করি না। কেন? তোমার তো খুশি হওয়ার কথা। তোমার আর ওই মেয়েটার মধ্যে কোনো রিমি নামে কেউ বাধা নেই। আর তুমি কেন এসেছো এখানে? তুমি এখনই চলে যাবে এ বাড়ি থেকে। আমি রিমির হাত ধরে বললাম, প্লিজ রিমি, তুমি একবার চলো আমার সাথে। আমাকে তুমি একবার বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোকে কতবার বলবো তোর মতো একটা বিশ্বাসঘাতকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই স্বামী নামে কলঙ্ক, তোর স্বামী হওয়ার কোনো যোগ্যতা নেই। তুই আর কোনোদিন আমার সামনে আসবি না। আর যদি কোনোদিন তোর ওই নোংরা চেহারা আমাকে দেখাবি না। যদি আবার আমার সামনে আসিস তাহলে আমার আর আমার মেয়ের মরা মুখ দেখবি। আমার বিশ্বাস হচ্ছে না রিমি আমাকে চড় মারলো। আমার চোখ দিয়ে অযোধ্যায় পানি বের হচ্ছে। আমি এককভাবে এক জায়গায় দাঁড়িয়ে আছি, কোনো কথা বের হচ্ছে না। খুব কষ্ট হচ্ছে। রিমি তার সামনে আসতে মানা করেছে বলে। ঠিক আছে, আর কোনোদিন তোমার সামনে আসবো না। আমার এই নোংরা চেহারা তোমাকে দেখাবো না। তবে হ্যাঁ, তুমি যা দেখেছো শুনেছো সবটা ভুল ছিল, সবটা মিথ্যা ছিল। তোমাকে আমি এখনো ভালোবাসি, আর এর পরেও একইভাবে ভালোবাসবো। তুমি যখন তোমার ভুল বুঝবে তখন আমার কাছে ফিরে আসতে পারো। যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই তোমাকে কাছে টেনে নেব, অপমান করে ফিরিয়ে দেব না। তাই বলে আমি আমার ছোট পরিটার দিকে এগিয়ে গেলাম একটু কপালে চুমু দেব বলে। তখন রিমি বলল, তোর এই নোংরা শরীরে আমার মেয়েকে টাচ করবি না। যদি করিস তাহলে আমি আমার মেয়েকে নিজের হাতে খুন করব। আমি রিমির কথা শুনে সাথে সাথে দাঁড়িয়ে পড়লাম আর আমার মেয়েটাকে দেখে রুম থেকে বেরিয়ে পড়লাম। রিমির কথা শুনে প্রচণ্ড কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কোনো বড় পাথর আমার বুকের ওপরে রেখে দিয়েছে। রিমিদের বাড়ি থেকে বেরিয়ে আনমনে রাস্তা দিয়ে হাঁটছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি আবার বাস স্টেশনে চলে আসলাম আর একটা টিকিট কেটে ঝিনাইদহের উদ্দেশ্যে চলে আসলাম। বাড়ি যেতে খুব কষ্ট হচ্ছে, কারণ রিমির সব স্মৃতি রয়েছে এ বাড়িতে। আর মাকে কি জবাব দিব যে তার বৌমাকে ফিরিয়ে নিয়ে আনতে পারেনি। বাড়ি এসে কলিং বেল বাজলাম। কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। মা আমার পিছন থেকে তাকিয়ে দেখলো রিমি নেই। তাই মা কোনো কথা না বলে রাগ করে চলে গেল। আমিও আর কিছু বললাম না, নিজের রুমে গিয়ে সারাদিন বসে থাকলাম। কিন্তু মা একটা বারও খোঁজ নিতে এলো না। আমিও আর কষ্ট সহ্য করতে পারছি না। রিমির স্মৃতিগুলো আমাকে সব সময় কাজে দিচ্ছে। তাই আমি ডিসিশন নিলাম আমি আর এদেশে থাকবো না। সেখানে রিমি আমাকে ভুল বুঝে চলে গেল। আর বাড়িতে যতদিন রিমিকে ফিরিয়ে না আনবো ততদিন না আমার সাথে কথা বলবে না। তাই সবাইকে রেখে বিদেশ চলে যাব। তাহলে আমার এই নোংরা চেহারা রিমিকে আর দেখতে হবে না। আর মা আমার সাথে কথা বলবে না, সেই কষ্টটা ভুলে থাকার জন্য আমাকে বিদেশ চলে যেতে হবে। আমি পরের দিন বিদেশ যাওয়ায় কাগজপত্র জমা দিলাম। 2-1 দিন পর পাসপোর্ট চলে আসবে। আজ চলে যাচ্ছি সব মায়া ত্যাগ করে। আর হয়তো রিমির সাথে দেখা হবে না, আর আমার মেয়েটা আমার বদলে অন্য কারো পরিচয় হবে। আমি মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। চলে আসার সময় মা কিছু বলল না, অন্যদিকে মুখ করে বসে আছে। আমি আর কিছু না বলে চলে আসলাম। এখন এয়ারপোর্টে বসে আছি। হঠাৎ দেখি তনিমা বসে আছে একটা চেয়ারে। আমি সাথে সাথে তনিমার কাছে চলে আসলাম। তনিমা আমাকে দেখে অনেক অবাক হলো। তনিমা, তুমি আমার সাথে এমন কেন করলে? কি পেলে আমার আর রিমির সুখের সংসারটা ভেঙে?
তোমার কারণে রিমি আমাকে ছেড়ে চলে গেছে। আমার মা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। মেহেদি, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি জানতাম না রাকিব আমাকে দিয়ে এমন কাজ করাচ্ছে। আমি সত্যিই জানতাম না রাকিবের এমন প্ল্যান রয়েছে। তাহলে এইসব রাকিবের কাজ? আমি এখনই গিয়ে রিমির ভুল ধারণা সব মুছে দেব, আর সাথে তুমিও যাবে। হঠাৎ করে রিমির বলা কথাগুলো সব মনে পড়ে গেল। রিমি বলেছিল আমি যদি তার সামনে যাই তাহলে তার মরা দেখতে হবে। আমি চাই না আমার জন্য রিমি আর আমার মেয়ের কোনো ক্ষতি হোক। কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? চলো। তারপর আমি রিমির সাথে ঘটে যাওয়া সব কথা তনিমাকে বললাম, আর ওখান থেকে চলে আসলাম। ফ্লাইট এখনই টেক আপ করবে। কিন্তু আমি রিমির ভুল ভাঙাবো, তোমার কাছে রিমিকে ফিরিয়ে আনবো। তখন অনেক দেরি হয়ে যাবে, আর আমি মনে হয় কখনো এদেশে নাও আসতে পারি। এই বলে আমি চলে আসলাম আর বিমানে উঠে পড়লাম। আমি ফ্লাইটে উঠে রিমির কথা ভাবছি যে রিমি আমাকে কেমন করে ভুল বুঝতে পারলো। সে তো বলেছিল যে আমাকে ছাড়া কোনোদিন সে থাকতে পারবে না, তাহলে কেন আমাকে ছাড়া সে রয়েছে? রিমি আমাকে কোনোদিন রাগীভাবে কথা বলেনি, কিন্তু সে আমাকে চর পর্যন্ত মারলো। খুব কষ্ট হয় রিমির অবহেলা মনে পড়লে। আমার ছোট পরীটা আমাকে আর চিনতে পারবে না, হয়তো অন্য কারো পরিচয় বড় হবে। রিমি হয়তো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে তার সাথে সুখের সংসার করবে। আমি রিমির কথা ভাবতে ভাবতে ফ্লাইট ল্যান্ড হয়ে গেছে। আমি এখন সিঙ্গাপুর আসছি। কেউ জানে না আমি কোন দেশে এসেছি। হয়তো কেউ আমার কথা মনে রাখবে না, সবার অবহেলার কারণ আমাকে সবাই ভুলে যাবে। আমি সিঙ্গাপুরে একটা জব করছি। এখন রিমির কথা খুব বেশি করে মনে পড়ে, আর রাতের বেলা রিমির কথা ভেবে রাতে ঘুম হয় না। রিমি সব সময় আমার বুকে মাথা রেখে ঘুমায়, আর এখন ঘুমাতে গেলে রিমির কথা মনে হয়। এভাবে সিঙ্গাপুরে আমার 5টি বছর কেটে গেল। এই 5 বছরে এমন কোনো দিন নেই যে রিমির জন্য আমার চোখের পানি পড়েনি। এখনো রিমিকে আমি ভুলতে পারিনি। আর আমার ছোট পরীটা মনে হয় এখন অনেক বড় হয়ে গেছে। এখন হয়তো আমাকে আর চিনে না, বা আমার কোনো অস্তিত্ব নেই। আমি এই কয়টা বছরে দেশের কারোর সাথে যোগাযোগ করিনি, এমনকি আমার মা বাবার সাথেও না। এই কয়দিন মা বাবার কথা খুব বেশি মনে পড়ছে, আর মা বাবাকে এক নজর দেখতে ইচ্ছা করছে। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি 2 মাসের ছুটিতে দেশে যাব। আমি আজ দেশে ফিরছি, অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। দেশে গিয়ে সবাই আমাকে চিনতে পারবে তো। এইমাত্র ফ্লাইট টেক অফ করলো। আমি 5 বছর পর দেশের মাটিতে পা রাখলাম। আমি একটা বাসে করে আমার নিজের শহর ঝিনাইদহে চলে আসলাম। সবকিছু কেমন পাল্টে গেছে এই 5 বছরে। তারপর আমার বাসার সামনে চলে আসলাম, কলিং বেল চাপলাম। কিছুক্ষণ পর দরজা খুলে একটা ছোট মেয়ে দরজা খুলে দিল। আমি একভাবে মেয়েটির দিকে তাকিয়ে আছি। মেয়েটির চোখগুলো একদম আমার ছোট পরিটার মতো লাগছে, আর মেয়েটি আমার দিকে কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মামুনি, কে তুমি? আর এই বাড়িতে কি করছো? আমার নাম চিনাত, আর এটা আমার দাদুর বাড়ি। তুমি আমার আব্বু, তাই না? তোমাকে আমি ছবিতে দেখেছি। তোমার ছবি আমার মা বুকে নিয়ে প্রতি রাতে কান্না করে। আম্মুর কান্না দেখে আমারও খুব কান্না আসে। আমি মেয়েটির মুখে জিনাত নাম শুনে আমার বুকটা কেমন চিনচিন ব্যথা হয়ে উঠল। আমার মনটা খুশিতে ভরে গেল। আমার মেয়েকে আমি ফিরে পেয়েছি। আমি জিনাতকে বুকে জড়িয়ে নিয়ে অঝোর ধারায় কান্না করে দিলাম। আব্বু, তুমি আমাকে রেখে আর কোনোদিন যাবে না তো? তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছে করে, তোমার সাথে ঘুরতে ইচ্ছে করে। তুমি আমাকে রেখে আর কোনো জায়গায় যাবে না। আমি সামনে তাকিয়ে দেখি আমার মা দাঁড়িয়ে আছে। আমি জিনাতকে ছাড়িয়ে আম্মুর কাছে গেলাম, আর আম্মুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিলাম। কোথায় ছিলি বাবা? তুই আমাদের উপর রাগ করে চলে গেলি, আর আজ ফিরে আসলি। তোর কি এই মাটার কথা মনে পড়ে না? মনে পড়ে মা, সব সময় তোমাদের কথা মনে পড়ে, কিন্তু কি করব বলো, মা আসার সময় হয়নি। মা, এটা আমার সেই ছোট পরীটা। তোর মেয়ে আর আমার দাদু ভাই। মা, রিমি কেমন আছে? আর রিমি কোথায় মা? তুই চলে যাবার পরের দিন রিমি এখানে এসে তোকে না পেয়ে মেয়েটা খুব কান্না করেছে। রিমি উপরের রুমে আছে। যা নিজের রুমে যা, ফ্রেশ হয়ে নিয়ে খাবার খেতে আয়। আমি জিনাতের কপালে একটা চুমু খেয়ে আমি সেই পুরনো রুমে চলে আসলাম, যেখানে আমার আর রিমির সুখের দিনগুলো কাটিয়েছিলাম। আমি আস্তে আস্তে রুমে ঢুকে দেখি রিমি আলমারিতে কাপড় গুছিয়ে রাখছে। আমার রুমে আসার হালকা শব্দ শুনে পিছনে ঘুরলো। রিমি আমাকে দেখে কেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি রিমির দিকে তাকিয়ে রীতিমতো ভয় পেয়ে গেলাম। রিমি আগের থেকে অনেক শুকিয়ে গেছে, আর চোখ দুটো ভিতরে ঢুকে গেছে। খুব কষ্ট হলো রিমিকে দেখে। এবার রিমির চোখ টলমল হতে শুরু করলো। রিমির চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। আমি রিমিকে দেখে আবার রুম থেকে বাইরে চলে আসতে যাব, তখন রিমি দৌড়িয়ে এসে আমার পা দুটো জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মেহেদি, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ভুল বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তোমাকে ছাড়া আমি